আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং এগেইন। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের এক্সাইটিং এবং ইনসাইটফুল সেশনের জন্য আপনারা সবাই প্রস্তুত। A very warm welcome to all our IEEE members, respected faculty members, industry professionals, aspiring software engineers, developers, innovators, and tech learners who are joining us from Chattogram and beyond. Let me start with a few questions. কয়জন এখানে এমন আছেন যারা চিন্তা করেন অথবা মাঝে মাঝে ভাবেন আমরা তো প্রোগ্রামিং শিখছি, বাট আমরা কি জব পাবো? সিজিপিএ তো আমাদের খুবই ভালো, তাহলে পোর্টফোলিওতে আমরা আসলে কি দেখাবো? ইন্টারভিউ নাম শুনলেই কনফিডেন্সের চেয়ে হার্টবিটই বেশি বেড়ে যায়। Sounds very familiar, right? Well, you are definitely not alone here. কারণ বেশিরভাগ টেক স্টুডেন্টদের জন্য কোডিং শেখাটা তো শুধু শুরু। আসল চ্যালেঞ্জ হলো কিভাবে আপনার স্কিলকে অপরচুনিটিতে কনভার্ট করবেন, কিভাবে এমন পোর্টফোলিও বানাবেন যেটা আই ক্যাচি হবে, অথবা কিভাবে কনফিডেন্স নিয়ে ইন্টারভিউ রুমে ঢুকবেন। আর ঠিক এই কোয়েশ্চেন্স গুলোর প্র্যাকটিক্যাল আনসার খুঁজতেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। So welcome to our session, Crack the Tech Job Market, Portfolio and Interview Strategies That Work. আমি জুবাইদা খানম জুলি, আজকে সেশনের হোস্ট হিসেবে আপনাদের সাথে যুক্ত আছি। তো সবাই কমফোর্টেবল হয়ে বসুন এবং নোটস রেডি রাখুন। অবশ্যই নোটস রেডি রাখুন, কারণ আজ আমরা ক্যারিয়ার রেডি হতে চলেছি। আজকে সেশনটি প্রাউডলি অর্গানাইজ করেছে IEEE প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং উই অ্যাফিনিটি গ্রুপ এবং কো-অর্গানাইজ বাই IEEE কম্পিউটার সোসাইটি প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। IEEE believes that learning becomes more meaningful when knowledge is shared, skills are applied, and people grow together. ক্লাসরুমে আমরা আসলে শুধুমাত্র থিওরি শিখি, কিন্তু বাস্তব ওয়ার্ল্ডটা ফুললি ডিফারেন্ট। বাস্তব ওয়ার্ল্ড আমাদের জিজ্ঞেস করে আপনি কি বানাতে পারেন, আপনি কি সমাধান করতে পারেন, আপনি কি পারেন কমিউনিকেট করতে, অথবা আপনি কি পারেন যে কোনো সিচুয়েশন অ্যাডাপ্ট করতে। আর ঠিক এখানেই আজকে সেশনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি বিগিনার হন, ফাইনাল ইয়ার স্টুডেন্ট হন, অথবা অলরেডি আপনার ফার্স্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কেউ হয়ে থাকুন, এখানে আজকের সেশনে আপনাদের সবার জন্যই কিছু না কিছু আছে। কারণ ক্যারিয়ার রেডিনেস গ্রাজুয়েশনের পরে শুরু হয় না, আজ আপনি যাই বানাচ্ছেন সেখান থেকেই শুরু হয়। আমাদের আজকে ওয়েবিনারে আমাদের সাথে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের টিচার প্যানেল থেকে যুক্ত আছেন অ্যাডভাইজর IEEE কম্পিউটার সোসাইটি প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কিং সুখদেব স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। Advisor IEEE Premier University Student Branch, Women in Engineering Affinity Group, Ms. Tasin Hussain Ma'am, Lecturer Department of CSC Premier University. আমাদের মধ্যে আরো যুক্ত আছেন IEEE Student Branch Counselor, Mr. Mohammad Saifuddin Munna Sir, Associate Professor, Department of EEE Premier University. আচ্ছা, এটা অনেস্ট কোয়েশ্চেন। কোডিং করতে গিয়ে কয়বার এমন হয়েছে গুগলে একটা রো সার্চ করতে গিয়ে জাস্ট 1 মিনিটের জন্য and suddenly 45 minutes পর আপনি রিয়েলাইজ করলেন আপনি কমপ্লিটলি আনরিলেটেড একটা ভিডিও দেখছেন, অথবা আপনি গিটহাব প্রোফাইল ওপেন করতে গিয়ে নিজেকে বলছেন একদিন আমার প্রোফাইলটাও ঠিক এমনই হবে। বাট দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ আমরা সেখানে পৌঁছাবো কিভাবে? কিভাবে আই এম লার্নিং টু কোড থেকে আই এম রেডি টু ওয়ার্কে পৌঁছাবো? আর আজকের স্পিকার এমন একজন মানুষ যিনি অসংখ্য লার্নারকে ঠিক এই জার্নিটা পার করতে সাহায্য করছেন। আর এখন সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম। আজকে স্পিকার শুধু একজন এডুকেটর নন, তিনি এমন একজন মানুষ যিনি পুরো একটা প্রজন্মের লার্নারদের কাছে প্রোগ্রামিং কে মোর এক্সাইটিং এন্ড অ্যাক্সেসিবল করে তুলেছেন। তার টিচিং স্টাইল, তার বই, তার স্টোরি টেলিং টেকনোলজি শেখাটাকে আরো এঙ্গেজিং, অ্যাক্সেসিবল আর এক্সাইটিং করে তুলেছে। প্রোগ্রামিং শেখা থেকে শুরু করে পোর্টফোলিও বানানো, ইন্টারভিউর জন্য প্রস্তুতি এবং টেকে ক্যারিয়ার গড়ার কনফিডেন্স তৈরি করা, তার কাজ বাংলাদেশ এবং তার বাইরেও অসংখ্য লার্নারকে অনুপ্রাণিত করেছে। তিনি একজন অথর, এডুকেটর, এন্টারপ্রেনিউর এবং প্রোগ্রামিং হিরো ও পাইথনের ফাউন্ডার এন্ড সিইও। এই মুহূর্তে আমি স্বাগত জানাই ঝংকার মাহবুব ভাইয়াকে। ভাইয়া, দ্য ভার্চুয়াল স্টেজ ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ। অনেক অনেক অ্যাডজেক্টিভ যোগ হয়ে গেছে, বাট অত কিছু না আর কি। সিম্পল একটা জিনিসই, সেটা হচ্ছে আই এম এ লার্নার, আই লাইক টু লার্ন, এবং যতটুকু জানি সেটাকে শেয়ার করার চেষ্টা করি। মানে দ্যাটস ইট আর কি, প্রাইমারিলি আর কি।
সো থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ স্যার এন্ড ম্যাম আপনাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমার দিক থেকে হচ্ছে এটা আমাকে যে খুবই এনার্জাইজ করে, এন্টারটেইন করে যে যারা ফিউচারের হালটা ধরবে তাদের সাথে আমি হচ্ছে একটা দুটা কথা বলতে পারি। এবং হয়তো আনফরচুনেটলি এখানে 100 জন মানুষ থাকলে দেখা গেছে যে 2-4 জনের কাজে লাগে, বাকি 50 জন হচ্ছে শুনলাম, আর বাকি 40-50 জন মনে করে যে হচ্ছে আর এগুলো তো আমি জানি, এগুলো জানা জিনিসের কি। তো আমি তোমাকে নতুন কিছু মোস্ট লাইকলি দিতে পারবো না। এবং আমাদের স্যার যেগুলো বলছেন, মানে আনফরচুনেটলি উইথ ডিউ রেসপেক্ট, এর অনেকগুলো জিনিসে তুমি কিন্তু জানো। স্যার হয়তো ক্লাসে বলছেন, অন্য জায়গায় বলছেন, আরো একটা ওয়েবিনারে বলছেন, ওই টাইপের জিনিসগুলো বলছেন। সো বলা দিয়ে তোমার লাইফে আসলে তেমন কোনো বেনিফিট হবে না, কারণ এই জিনিসগুলো তুমি অলরেডি জানো কম বেশি। হয়তো স্যার রেসপেক্টেবল পার্সন, উনি একটু অভিজ্ঞতা ভালো, একটু বেশি হয়তো গুছাই সুন্দর করে বলতে পারেন, তুমি হয়তো গুছাই বলতে পারো না, কিন্তু স্যার যেগুলো বলছে বা আমি যেগুলো বলবো বা আরো দুনিয়া জায়গায় তুমি যে জিনিসগুলো শুনবা, ইউ নো প্রিটি মাচ এভরিথিং। তো তোমার আসলে নলেজ, জ্ঞান, বুদ্ধি, পরামর্শ তেমন কোনো দরকার নাই আর কি। তোমার শুধুমাত্র একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে তোমার লাইফের চাকাটা বা এটা চালানোর জার্নিটার এটার ইনচার্জ তোমাকে হইতে হবে আর কি। তুমি যতক্ষণ পর্যন্ত এটা ইনচার্জ হবে না, তোমাকে দুনিয়ার সেরা জায়গায় সেরা পলিসি সেরা বুদ্ধি দিলেও কোনো লাভ হবে না। তো এই একটা জিনিস লাগবে, যখন তুমি তোমার একটা দিনের ইনচার্জ হয়ে যাবা, যে ওকে আজকের দিনটাকে আমি 2টা ঘন্টা বা 4টা ঘন্টা, সারাদিন না, তুমি বাকি সারাদিন তুমি বিনোদন নাও, এটা করো, বা চিটং এর ইমন ভাই কিভাবে কথা বলে, কিভাবে গোফ কাটে, তুমি সেটা নিয়ে রিসার্চ করো, কোনো সমস্যা নাই। তোমরা 2-1 জন তো ইমন ভাইকে চিনতে পারো, নাও চিনতে পারো, বাট সেটা আসলে বড় ফ্যাক্টর না। বিনোদনের দরকার আছে, ইন্টারাকশনের দরকার আছে, আড্ডার দরকার আছে, সবই দরকার আছে, কিন্তু তুমি জাস্ট 2 থেকে 4টা ঘন্টা তুমি যদি নিজেকে অ্যাকাউন্টেবল করা। এবং আমি যেটা রিকমেন্ড করি, সম্ভব হলে সকালে উঠে যাও, 5টার দিকে উঠে যাও, তারপরে তোমাদের ক্লাস থাকুক ক্লাসের জন্য যাও, ক্লাস না থাকুক তুমি অন্য কিছু করো, আড্ডা দাও, নাস্তা খাও, যাই করো না কেন, নাস্তা খাওয়ার আগ পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা সময় তুমি যদি ইফেক্টিভ কাজে লাগাইতে পারো, জাস্ট এই একটা জিনিস করতে পারো, তোমার ভার্সিটি লেভেল 4টা বছর, তোমার কেরিয়ার, তোমার ফিউচার, তোমার রেজাল্ট কেউ আটকাইতে পারবে না, তোমাকে আটকাইতে আসলে কেউ পারবে না। এটা এটা বেসিক একটা রোল। সো এবং এর বাইরে স্যাররা, মানে উইথ ডিউ রেসপেক্ট, কারো লাইফ বানাই দিতে পারবে না। তোমার বাবা মা তোমার লাইফ বানাই দিতে পারবে না। তুমি আরো আরেকজনের কাছে যাও, আরো 5 জনকে তুমি হায়ার করো, পয়সা দিয়ে হায়ার করো, তারা তোমার লাইফ বানাই দিতে পারবে না। তোমার ব্রেনের ভিতরে স্যার অনেক ভালো লেকচার দেখ, তোমার ব্রেনের ভিতরে কি চলবে সেটা স্যার কন্ট্রোল করতে পারবে না। স্যার হয়তো খুব ভালো লেকচার দিচ্ছে, কিন্তু তোমার মাথার ভিতরে অন্য জিনিস চলতেছে, ওইখানে স্যারের কোনো কন্ট্রোল নাই, আমার কোনো কন্ট্রোল নাই, তোমার বাবা মার কোনো কন্ট্রোল নাই, দুনিয়ার আর কোনো মানুষের কন্ট্রোল নাই। কার কন্ট্রোল আছে? সৃষ্টিকর্তা শুধু তোমাকেই ওই কন্ট্রোলটা দিছে। সেই কন্ট্রোলটা তুমি জাস্ট একটা ছোট পোর্শনের জন্য, সেটা তোমার মন যদি চায় সকালবেলা মন একটু বেটার, কারণ সকালবেলা একটু ঝামেলা কম থাকে, ব্রেইন ক্লিয়ার থাকে, আশেপাশে মানুষজন ফোন একটু কম দেয়, নিউজ টিউজ গুলো আমরা অত বেশি দেখি না, মোবাইলটা দরকার ওপেন করলা না, মানে একটা একটা ফ্রেশনেস কাজ করে। এই জন্য সকালবেলার 1 ঘন্টা সন্ধ্যার হচ্ছে 2 ঘন্টার সমান। বাট তুমি সন্দেহ করতে পারো, কারো যদি মাঝরাতে মন চায় যে আমার মেসে অনেক ঝামেলা হয়, আমি মাঝরাতে করব, বিকেলে করব, সন্ধ্যায় করব, আমার হয়তো ক্যাম্পাসের তোমাদের চমৎকার একটা লাইব্রেরি আছে, সেখানে আমি গেছিলাম, ওখানে কোনার ভিতরে বসে বসে আমি করব, যেখানে খুশি যখন খুশি। তুমি 2 থেকে 3টা ঘন্টা যদি ইফেক্টিভ কাজে লাগাইতে পারো, এমন হইতে পারে যে আমি ক্লাসরুমে মনোযোগ দিয়ে শুনবো স্যাররা কি বলতেছে এবং নোটস নিব, এই 4-5টা ঘন্টা ক্লাস করতেছি, এটাও তুমি যদি করো, মানে ভার্সিটি লাইফে যতগুলো জিনিস তোমাকে দেয়া হবে, তার যদি 50%ও না, তুমি যদি 25%ও যদি ভালো করে বুঝছো, তোমার কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। ধরো তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টের কিছু ভ্যালিডিটি আছে, তুমি যদি হয়তো তার 4 ভাগের 1 ভাগ সাবজেক্ট ভালো করে বুঝে এটাকে অ্যাপ্লাই করতে পারো, তোমারে কেউ আটকাইতে পারবে না। তুমি সব সাবজেক্ট পারলে তো খুবই ভালো, না পারলেও ওকে, ইটস ওকে আর কি। সো এই একটা জিনিস তোমার লাইফের ইনচার্জ, তুমি যদি একটা ছোট পোর্শনে হও, জ্ঞান, বুদ্ধি, পরামর্শ কি লাগবে না লাগবে এগুলো তুমি সবই বের করতে পারো। ধরো ইন্টারভিউ সমস্যা, পোর্টফোলিও সমস্যা, এটা যদি তোমার করা লাগে, এটা কেমনে বের করতে হয় এটা কিন্তু আমার চাইতে তুমি ভালোই জানো। তোমাকে যদি আমি এখন যদি বলে দেই যে তোমাকে নেক্সট 5 ঘন্টার মধ্যে
তুমি যদি হচ্ছে একটা সিবি আমাকে বানাই না দিতে পারো, তোমাকে কিন্তু আমি হচ্ছে ইমন ভাইয়ের বড় ভাই ছোট সাজ্জাদের কাছে পাঠাই দেবো। তুমি কিন্তু আমাকে বানাই দিতে পারবা রেজুমে, এবং গ্যারান্টি যদি বলতে পারি ইচ এন্ড এভরি ওয়ান আমাকে রেজুমে বানাই দিতে পারবা, আমার কোনো সন্দেহ নাই। পারবা না এরকম কিছু না। আমি যদি বলি যে এটাকে এটিএস ফ্রেন্ডলি বানাই দিতে হবে, তুমি এটিএস ফ্রেন্ডলির উপরে কিছু যদি থাকে সেটা করে দিতে পারবা। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তোমারও কোনো সন্দেহ নেই। তোমাকে যদি জাস্ট বাটে ফেলানো হয় বা তোমাকে যদি ঠেকটা দেওয়া হয়, তোমাদের দিয়ে কিন্তু কাজ আদায় করে নিয়ে তুমি নিজেই করতে পারো। ওই ঠেকাটা বাটে তুমি ফালাইতে পারতেছো না যে কোনো কারণে। এই একটা জিনিসই তোমার নিজের দরকার, এর বাইরে বাকি যত কিছু আমি এরপরে বলবো এগুলা কোনো ব্যাপার না। এগুলো তুমি আমার চেয়ে ভালোই জানো, মানে এটা নিয়ে আমার তেমন কোনো সন্দেহ নাই আর কি। তারপরেও বলা লাগে, তাই যেহেতু বলতে আসছি সেজন্য হয়তো বলতেছি। বাট এগুলো তুমি শুনো অথবা না শুনো, অথবা অর্ধেক শুনো, নোটস নাও না নাও, সেগুলো দিয়ে কিছু যাবে আসবে না। তুমি আজকে বেস্ট নোটস নিলা, কিন্তু এটা কোনো কাজে কনভার্ট করলা না, কোনো লাভ হবে এই নোটস নিয়ে? জিরো ভ্যালু, জিরো ভ্যালু, ইট জাস্ট ওয়েস্টেজ অফ ইউর টাইম। তোমার ভ্যালুয়েবল টাইমের একটা নষ্ট হইলো, এর চাইতে বেশি কিছু নাই আর কি। আর তুমি যদি অ্যাকশনে কনভার্ট করো, আজকে একটা জিনিস শুনলা, এটারে কাজে লাগাইলা, সেটাই তোমার ভ্যালু অ্যাড করলো তোমার লাইফে, তোমার পোর্টফোলিওতে। এবং আমি এর আগে দুইটা জিনিস বলবো, তারপর হচ্ছে আমরা প্রসেস গুলা কেরিয়ার টেক কেরিয়ার রিলেটেড বলবো। নাম্বার ওয়ান হচ্ছে তোমার কনসার্ন। আমাদের এখনকার লাইফে হচ্ছে আমাদের অ্যাকশনের চেয়ে কনসার্নের পরিমাণ অনেক বেশি। এই টেক ফিল্ডে কি হবে, নন টেক ফিল্ডে কি হবে, লে অফ হচ্ছে, এইটা সেটা হচ্ছে, চাকরি হারাই ফেলতেছে, এআই চাকরি খেয়ে ফেলতেছে। মানে তোমাকে যদি আমি কনসার্নের লিস্ট করতে দেই, মাশাল্লাহ তুমি হাফ সেঞ্চুরি পার করে ফেলতে পারবা 10 মিনিটের মধ্যে, যে তোমাদের সমস্যা বলো। আর আমি যদি সমাধান কি সেটা বলি, তাহলে তুমি আমাকে দুইটা তিনটার বেশি বলতে পারবা না, আমিও বেশি বলতে পারবা না। তো সমস্যা যখন তোমার কাছে আসবে, তুমি ফার্স্ট বাউন্ডারিটা কিভাবে হাঁটাবা, যে আমার রিজিকে যেটা আছে, আমার কপালে যেটা, সেটা আমার কাছে হবেই। এটা যখন তুমি বলে ফেলবা, তখন তোমার কনসার্ন গুলো নালিফাই হয়ে যাবে, নাল হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই জিনিসটা তোমাদের যখনই কনসার্ন আসবে, এই জিনিসটা বলবা। তোমরা বিভিন্ন রিলিজন ডেফিনেটলি আসো, যার প্রত্যেক রিলিজনে কিছু না কিছু একটা ভার্সন আমার ধারণা আছে, যদি আমি রিলিজনের এক্সপার্ট না, বাট তুমি এই জিনিসটা তোমাকে বলবা, কপালে যেটা আছে এটা হবেই, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। তাহলে তোমার কনসার্ন আমাদের অ্যাকশনকে নালিফাই করে ফেলে, জিরো করে ফেলে। কনসার্নকে কখনোই স্ট্রঙ্গার হইতে দিবা না। তুমি দুনিয়ার সবকিছু পারবা না, আমি দুনিয়ার সবকিছু পারি না। যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমাকে দুইটা তিনটার বাইরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কাজ করতে দেয়, আমি স্ট্রাগল করব। একটা দুইটাতে আমি কোন রকমে রিজনেবল ভাবে কাজ করতে পারবো। আবার এই কম্পিউটার সায়েন্সের ধরো হচ্ছে 15-16 বছর কাজ করলে আমাকে সব রকমের সফটওয়্যার বানাইতে দিলে আমি হয়তো পারবো না। ধরো রকেটের একটা সিস্টেম বানাইতে হবে, আমাকে স্ট্রাগল করতে হবে, তারপর হয়তো অনেক সময় পরে পারবো, কিন্তু সহসায় করতে পারবো না। তার মানে কি আমার লাইফে একদম কিছু হয় নাই? না, কিছু না কিছু একটা হয়েছে। সো আলটিমেটলি দিন শেষে তোমাকে একটা জিনিসে রিজনেবল ভালো হইতে হবে। সেটা কেন ভালো হইতে হবে, এই জিনিসগুলো তুমিও জানো, আমিও জানি, ওটা আসলে বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তুমি অ্যাকশনটা কিভাবে নিবা। অ্যাকশন নিতে পারলে তোমার যদি হচ্ছে আজকে ধরো একটা ফ্রেমওয়ার্ক শিখা লাগুক, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা লাগুক, একটা ডাটা স্ট্রাকচার শিখা লাগুক, একটা অ্যালগোরিদম শিখা লাগুক, একটা প্রজেক্ট উঠানো লাগুক, কিভাবে করতে হবে সেটা কিন্তু তুমি ফিগার আউট করা তোমার মধ্যে আছে। তুমি শুধু বর্ষাটা তোমাকে নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে পরীক্ষা কবে আছে সেটা তুমি জানো, নোটস কার কাছে পাওয়া যাবে বা তোমার কাছে আছে কিনা জানো, নোটস না থাকলেও সিলেবাসে কি কি জিনিস ছিল সেটা তোমার কাছে না থাকলেও কেমনে বের করতে হয়, ও তোমাদের হয়তো ওয়েবসাইট থেকে, তোমাদের হয়তো কোনোটা বুকলেট দিছে, অথবা স্যারের লেকচার নিচ্ছে, অথবা কার কাছে নোটস আছে সেটা তুমি জানো। অথবা সেই নোটস যদিও না থাকে, এটা কোন সাবজেক্টের পড়া, এটা মেবি ডাটাবেজের পড়া, ঠিক আছে, আমি ইউটিউব থেকে দেখতে পারি, এটাও তুমি জানো। তার মানে তোমার কাজগুলো কেমনে সমাধান করতে হবে এই বুদ্ধি মাশাল্লাহ তোমাদের কারোরই কম নাই। সো কমতি হচ্ছে কোথায়, ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হয় হচ্ছে তোমার অ্যাকশনে। অ্যাকশনে যে ভালো, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা হয়তো টের পাবা না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো, তোমাদের সবাই কিন্তু একটু যদি তোমার চারপাশে ফ্রেন্ড সার্কেলে দেখো, তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবা যে এই পার্সনটা মেবি
অলরেডি একটা জব বা ইন্টার্ন করে ফেলছে, মেবি এই পার্সনটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সেটা করে ফেলছে, মেবি এই পার্সনটা হচ্ছে কমিউনিকেশনে ভালো, মেবি এই পার্সনটা হচ্ছে ডিজাইনে যদি কোনো একটা পোস্টার করা লাগে সেটা হবে, মেবি এই পার্সনটা হয়তো স্পিকিং এ ভালো, তাকে তোমরা হয়তো উপস্থাপনার কাজে বসে দিছো। তোমরা কিন্তু এরকম তোমাদের ক্লাসে 20% স্টুডেন্টের কোন জায়গাটা ভালো এটা কিন্তু তোমরা আইডেন্টিফাই করে কাজ করে ফেলতে। আচ্ছা, এইকে মনে হচ্ছে আমাদের ওইখানে আইটিফিল ইভেন্ট হবে, ফুডের দায়িত্ব অমুকরে দেওয়া উচিত, অথবা টিচারদেরকে রাজি করানোর ক্ষেত্রে এইকে দেওয়া উচিত। তার মানে বেশ কিছু 20-30% ছেলেপেলেদের কিন্তু একটা স্ট্রঙ্গার এরিয়া জোন তৈরি হয়ে গেছে। আনফর্চুনেটলি 70-80% ছেলেপেলেদের মধ্যে সেই স্ট্রঙ্গার জোনটা তৈরি হয় নাই। তোমার কাজ হচ্ছে ভার্সিটি থেকে বের হওয়ার আগে অ্যাটলিস্ট একটা স্ট্রঙ্গার এরিয়া বের করা। তুমি সবগুলোতে হইতে পারবা না। যে পার্সনটা হয়তো একটা ইভেন্টের সাউন্ড সিস্টেমটাকে ম্যানেজ করতে ভালো করে, সেই হয়তো ডিজাইনে ভালো না। আবার যে ডিজাইনে ভালো, সে হয়তো স্পিকিং এ ভালো না, সে হয়তো এখানে স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দিতে পারবে না, সে হয়তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ হইতে পারবে না। আবার এর হয়তো শুধুমাত্র রেজাল্ট ভালো, কথাবার্তা এত আনসোশাল, একটু মানে একটু খ্যাত টাইপের আমরা বলি আর কি, সেটাতে হইতে পারে আর কি। বাট তার কিন্তু একটা আইডেন্টিফাইং ফ্যাক্টর আছে। তোমার আইডেন্টিফাইং ফ্যাক্টরটা কি? সো ইউ নিড ওয়ান আইডেন্টিফাইং ফ্যাক্টর, এবং এটা যদি তোমার একাডেমিক রিলেটেড হয় খুবই চমৎকার, কোনো কারণের বাইরেও যদি হয় সেটাও চমৎকার। যে এই পার্সনটা ভিডিও এডিটর হিসেবে খুব ভালো, বা এই পার্সনটা হয়তো ট্রাভেলিং এ ভালো। আমাদের যদি হচ্ছে আমরা সাজেকে ঘুরতে যাব, আমাদের এখানকার প্ল্যানিংটা কে করবে, এটা অমুকের করা উচিত। তার মানে ও কিন্তু একটা দায়িত্ব নিতে পারে, ওই জিনিসটাকে এক্সিকিউট করতে পারে, এবং ওর পক্ষে কিছু একটা করা পসিবল। কারণ তুমি যখন এই ভার্সিটিতে এখন পার হয়ে যাবা, ভার্সিটি থাকা পর্যন্ত তুমি একটা ছেলে বা একটা মেয়ে, যেই ভার্সিটির করিডোর থেকে পাটা দিয়ে দিবা, তখন তুমি আর ছেলে বা মেয়ে নাই, তুমি একজন পুরুষ অথবা একজন নারী, এরকম একটা ফুল পার্সন কিন্তু তুমি হয়ে গেছো। তোমরা 2-4 জন হয়তো আগে আংটা মাংটা লাগাই ফেলছো, কিছু একটা করে ফেলছো, কিন্তু তারপরে কিন্তু তুমি রেডি ওসব কাজের জন্য, সংসার গঠন করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য, ফ্যামিলির ফাইন্যান্সিয়াল জিনিস দেওয়ার জন্য। তো ওই যে জীবনটাতে তুমি যাচ্ছ, অ্যাটলিস্ট একটা জায়গায় তোমার স্ট্রেংথ এরিয়াটা লাগবে। সেই এরিয়াটা তোমার নার্চার করার জন্য ভার্সিটিতে তোমাকে 4টা বছর সময় সিস্টেম বা তোমার ফ্যামিলি তোমাকে দিছে। এই 4টা বছর থেকে তুমি যাতে একটা জিনিস হইলো নিয়ে বের হইতে পারো, এটা দিয়ে তুমি বাকিটা উঠে ফেলতে পারো। তো এই হচ্ছে মেইন আলোচনার পার্টের শেষ। এবার হচ্ছে আমরা কিভাবে করব না করবো এটা পার্সন টু পার্সন ভেরি করবে। আমি কিছু প্রসেস বলবো, প্রসেস এক্স্যাক্টলি তোমাকে ফলো করা লাগবে এমন কোনো কথা নাই। তুমি অন্য প্রসেসও করতে পারো, তুমি নিজস্ব প্রসেস বানাই ফেলতে পারো, 2-4টা গ্রুপলেট পাকাই ফেলতে পারো। সবার লাইফ জার্নি সেম হবে না, এটা পসিবল না। তার মানে অন্য একজন করছে, সেখান থেকে তুমি একটা ইন্সপাইরেশন নিতে পারো, একটা আইডিয়া নিতে পারো, তারপরে তুমি সেটার উপরে কাজ করতে গেলে তোমার প্রয়োজন অনুসারে অ্যাডাপ্ট করবা। সো তোমার জন্য কেরিয়ার, টেক কেরিয়ার তুমি যদি বিল্ড করো, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, একটু হার্ডার হইলেও কম্পারেটিভলি ইজিয়ার হচ্ছে তুমি একাডেমিক পড়াশোনা ভালো করে করবা, জিপিএটা ভালো করে গেম করলে এটার উপর বেস করে তোমার একটা চমৎকার কেরিয়ার সম্ভব। তুমি তাহলে কোনো ওই যে ফ্রেমওয়ার্ক পারি না, আমি অন্যান্য জিনিসে ভালো না, টেকনোলজি বানাইতে পারি না, দ্যাটস ফাইন। তোমার জিপিটা যদি ভালো থাকে, এটা দিয়ে আমাকে কি ইন্ডিকেট দেয়? আমাকে ইন্ডিকেট দেয় যে এই পার্সনটা সিনসিয়ার, এই পার্সনটা রেসপন্সিবল। তাকে একাডেমিক একটা কাজ দেওয়া হলে সে কিন্তু কাজটা করে নিয়ে আসে। কারণ অ্যাটলিস্ট জিপিএ ভালো 3.75, 8, 9 বা জিপিএ 9.5 হয়েছে, এই পার্সন মানে কাজ দিলে কাজ করে না, অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্ট করে না, পরীক্ষার আগে পড়াশোনা করে না, এটা তো তুমি বলতে পারবা না। তার মানে ও কিন্তু ডিসিপ্লিনড একটা পার্সন, রুটিন ম্যানেজ করে। পরে এই পার্সনটা হয়তো এই যে ভার্সিটির একজন ফ্যাকাল্টি হয়ে যেতে পারবে, না হলে সে হায়ার স্টাডি করতে চলে যেতে পারবে, সে হয়তো রিসার্চ করতে পারবে, ওর একটা একটা রাস্তা হয়ে যাবে, বিকজ সে কিন্তু হার্ড ওয়ার্ক করে। তোমার মনে হইতে পারে, কিন্তু তার ভিতরে কিন্তু জিনিস ঢুকে গেছে। তো কোনো না কোনো অ্যাঙ্গেলে তুমি একটা জিনিস ঢুকাবা, মিলে ফেলবে। তো জিপিএ একটা ডিসিপ্লিন স্ট্রাকচার আছে। কোন কারণে এখানে সম্মানিত শিক্ষকরা আছেন, রেসপেক্টফুল ভাবে বলতেছি, দুই একটা টপিকের সাবজেক্টের স্যারের লেকচার তুমি বুঝলাম না, তোমাকে এই জিনিসটা শেখার অবস্থা নেই, অবশ্যই আছে। এমন কিছু কিছু ছেলে পেলে সবচেয়ে বিভ্রান্ত প্রশ্ন হলে দেখা যাবে হাইস্ট মার্কস হবে, হয়তো দেখা গেছে ওরা ওই ঠিকই A+ পেয়েই যায়। কারণ কি? তাদের কাছে আসলে এটা ম্যাটার করে না সম্মানিত শিক্ষকদের লেকচার তারা বুঝলো কি বুঝলো না, তাদের এই জিনিস জানা দরকার। তাদের প্রশ্ন সিলেবাসের বাইরে আসুক ভিতরে আসুক,
লোহা দেখ, মাটি দেখ, ডাজেন্ট ম্যাটার, এরা হজম করে ফেলে আর কি। কারণ ওরা জানে কোথা থেকে কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে। দে হ্যাভ দ্য প্রসেস অ্যান্ড ডিসিপ্লিন। এটা আরো বাকি সবার সাথে যাবে না, দ্যাটস ফাইন, কিন্তু এরা ওই এক লাইনে লাইফে শাইন করে ফেলবে। সেকেন্ড ক্যাটাগরি আছে, এটা হচ্ছে একটু আদা ফাঁকিবাজ। সেটা তুমি চুজ করো যে ঠিক আছে, যদিও এটা স্যারদের সামনে বলাটা একটু খারাপ, তারপর তুমি সব সাবজেক্ট ভালো করে পড়তে না পারলেও ইউ পিক 1/4 অফ দ্য সাবজেক্ট। মেবি তুমি প্রোগ্রামিং এর সাবজেক্টটা, মেবি তুমি ডাটা স্ট্রাকচারের সাবজেক্টটা, মেবি অ্যালগোরিদম একটা, মেবি ডাটাবেজ একটা, এরকম কোনো প্রত্যেকটা সেমিস্টারে একটা সাবজেক্টে তুমি চুজ করলা যে এই সাবজেক্টের যতগুলা টপিক আছে এগুলো সবগুলো আমি ভাজা ভাজা করে ফেলবো। রিসোর্সের অভাব নাই, তুমি বুঝতে না পারলা, তুমি যে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারো, এটা কিন্তু তুমি আমার আগেই জানো, কিন্তু তুমি প্র্যাকটিসে কনভার্ট করো নাই। মোস্ট লাইকলি প্র্যাকটিসে কনভার্ট করো যে এই সাবজেক্ট আমি চুজ করলাম, এটা নেটওয়ার্কিং এর সাবজেক্ট হইতে পারে, এটা ধরো একদম অ্যাকাউন্টিং এর সাবজেক্ট হইতে পারে, তোমার মন চাইছে যেটা মন চায়, আই ডোন্ট কেয়ার। মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই সাবজেক্টটা প্রাইমারিলি না, সেটা তুমি যে সাবজেক্টে চুজ করে, এটা আমার কোনো আপত্তি নাই। হিউম্যানিটিজ আমরা অনেক সময় পড়ি, বাংলাদেশের ইতিহাস পড়ি, যেটাই পড়ো কোনো সময় তোমার যদি এটা ভালো লাগে, কোনো একটা টপিকের ভিতরে তুমি তোমার কারিকুলামের বাইরে গিয়ে ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারতেছো কিনা, এইটা হচ্ছে আমার দেখার বিষয়। সেটা সিএসসি সাবজেক্ট হোক, নন সিএসসির হোক, ইলেকট্রিক্যাল সাবজেক্ট হোক, অন্য কিছু একটা হোক, আই ডোন্ট কেয়ার। তাহলে তুমি জানবা যে কিভাবে ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়, কম্পাইল করতে হয়, নিজে এক্সপ্লোর করে নিয়ে আসতে হয়। সেটা তুমি যদি জানো, এই স্কিলসটা তুমি যদি প্রত্যেক সেমিস্টারে একটা সাবজেক্টের উপর অ্যাপ্লাই করো, তাহলে তোমার নিজের ভিতরে কিন্তু এই নলেজ নিয়ে আসার যে জিনিসটা বের হয়েছে, এর কয়দিন পরে আমি তোমাকে আরো দুইটা ফ্রেমওয়ার্ক দিলাম, অন্য কিছু জিনিস দিলাম, তুমি কিন্তু এগুলো বের করে ফেলতে পারবা। প্রফেশনালে গিয়ে বললাম যে ও আচ্ছা, এই জিনিসটা নতুন একটা আসছে, এটা দেখেন তো, এখানে হয়তো এই ফেবলের কিছু একটা হয়েছে, ক্লড কিছু একটা রিলিজ দিচ্ছে, এটা কিভাবে আমাদের ইম্প্যাক্টফুল দেখেন তো, এটাকে টোকেন অপটিমাইজ কেমনে করতে হবে, কিভাবে ইনফরমেশন বের করতে হবে, এটা তুমি শিখে আসছো, সেইটাকে তুমি এখন অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তুমি কিন্তু আটকাওয়া না, তোমার স্ট্রেংথ কোথায় হচ্ছে ডাজেন্ট ম্যাটার। সেম ভাবে তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো, কোনো সমস্যা নেই, করো, রেজাল্টটা মোটামুটি মেনটেন করো, ধরো 3.5 এর আশেপাশে কিছু একটা মেনটেন করো, করে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, ফটায় করো। বেশিরভাগ পোলাপান ছেড়ে দেয়, ডাজেন্ট ম্যাটার, ওগুলো ইগনোর করো। তুমি একবার দুইবার তিনবার করো, অফলাইনে তুমি কন্টেস্ট দাও, অনলাইনে দাও, দাও করছে একটা লাইফ নিয়ে আসো, একটা টিম ফর্ম করো, দুই চারজন একটা ফাঁকি ব্যাচ আছে তাদের সাথে মিলে করো, বিভিন্ন আইসিপিসি হয়, আইইউপিসি হয়, সেখানে তুমি যাও, পার্টিসিপেট করো। এতে তোমার কি হবে, ধরো তুমি ওখানে মেডেল জিতলা অথবা জিতলাই না, হয়তো তুমি হচ্ছে সবগুলোতে ফেইলও করে আসলা, যে তুমি 5টা প্রবলেম দিছে ভাই, আমি একটা সলভও করতে পারি নাই। কিন্তু এই যে একটা দায়িত্ব নেওয়া, এক্সপ্লোর করা, পার্টিসিপেট করা, সেখানে যাওয়া এবং ফেল করে আসা, ফেল করার পর আবার লেগে থাকা, এটা কিন্তু তোমার মধ্যে একটা রেসিলিয়েন্স তৈরি করতেছে। লাইফে মোস্ট অফ দ্য কেসে উই উইল ফেল। তোমার লাইফে ব্যর্থতার সংখ্যা সাকসেসের চাইতে অনেক কম হবে। মেবি তুমি 10টা জিনিস যদি ট্রাই করো, একটা বা দুইটাতে সফল হবা, বাকি 7টা 8টাতে তুমি ব্যর্থ হবা। এই ব্যর্থ হওয়ার পরেও তুমি লেগে থাকতে পারতেছো কিনা, তুমি একটা সফটওয়্যার বানাইতে যাবা, একটা ফ্রেমওয়ার্ক বানাইতে যাবা, বা ফ্রেমওয়ার্ক ইউজ করতে যাবা, ডকুমেন্টেশন দেখে হয়তো একটা পাবা, হয়তো একটা পাবা না, এরর রয়ে যাবে, এটাকে আবার বারবার বারবার ফেস করার যে এবিলিটিটা তুমি গেইন করবা, সেটা কিন্তু তোমাকে একজন সিরিয়াস টিম মেম্বার হিসেবে তৈরি করবে, যেটাকে তুমি সিরিয়াসলি কাজে লাগাইতে পারবা। তো এই রেজিলিয়েন্সটা কিন্তু একটা কোর ফান্ডামেন্টাল একটা স্কিলস তোমার কাজে লাগবে, এবং সেটা তুমি প্রবলেম সলভিং যারা করে, ব্যর্থতার মধ্যে লেগে থাকার এবিলিটি ওদের চেয়ে বেশি কারো হয় কিনা আমি শিওর না। কারণ কি, যেটাতে হাত দেয় এটাই হয় না, যে একটা প্রবলেম ধরে এটা পারি না, গেছে এটা ছেড়ে দিচ্ছি, আরেকটা ধরছে এটা হয় না, ওইটা হয় না, কন্টেস্টে যায় 3টের মধ্যে একটা হয় না, ওইটা হয় না, আচ্ছা এই লেভেলের প্রবলেম গুলো আমি করতে পারতেছি, এরপরে আপার লেভেলে গেলে আবারও পারি না, আবারও পারি না। 4 বছর ধরে কন্টেস্ট করতেছে, তারপরে যদি কন্টেস্টে দেয় 5টা প্রবলেমের মধ্যে দিতে পারতেছে না, একটা দিতে পারে না, তার মানে ফেইলিউর হ্যান্ডেল করার, প্রেশার হ্যান্ডেল করার, টাইম হ্যান্ডেল করার, টিম কোলাবোরেশনের যে স্কিলসটা কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখায়, একটু একটু প্রেশারাইজ হবে, এই জিনিসটা অন্য কোনো জায়গা থেকে অত বেশি পাওয়া যাবে না। ইটস জাস্ট এ পাথ। তোমাকে যে প্রবলেম সলভিং এ যেতে হবে বিষয়টা এরকম না, বা তোমাকে যে জিপিএ রাউটে যেতে হবে এমন কোনো বিষয় না, তুমি অন্য রাউটে যেতে পারো, দেয়ার আর আদার রাউটস। সেই রাউটসটা কি, সেটা হইতে পারে যে ওকে, আমি কম্পিটিটিভ প্রোগ্রামার ভালো লাগে না, রেজাল্ট আমার কোনো কারণে ভালো লাগে না, আমি হয়তো বিভিন্ন প্রজেক্ট বানাবো। প্রত্যেকটাতে তোমাকে একটা জায়গায় মাথায় রাখতে হবে যে আমি যেটাই করি না কেন, এটার একটা আউটসাইড ভ্যালিডেশন লাগবে।
আমরা সবসময় নিজেদেরকে মানে ওভার এস্টিমেট করি, এটা হিউম্যান ইনক্লুডিং মি আর কি, যে আমি এটাতে খুব ভালো পারি। তুমি নিজেরে মানে যত কিছুই মনে করো ডাজেন্ট ম্যাটার আর কি, আউটসাইড ভ্যালিডেশনটা তোমার লাগবে। আর আউটসাইড ভ্যালিডেশনটা তুমি কিভাবে পাবা? আর একটা ফ্যাক্টর হচ্ছে যদি তোমাকে ওই কাজের জন্য তোমার কাছে কেউ আসে, তাহলে একটা ভ্যালিডেশন হলো তুমি ওই জিনিসটাতে ভালো। তুমি ডিজাইনে ভালো, তুমি নিজে অনেক কিছু মনে করতে পারো, তোমার কাছে যদি ভালো একটা ডিজাইন করার জন্য বা তুমি হয়তো ওই সাবজেক্টটাতে ভালো, ওই জন্য যদি কেউ তোমার কাছে বুঝতে আসে, জানতে আসে, অথবা ওই হেল্পটা চাওয়ার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে পয়সা দিবে, অনেক ক্ষেত্রে পয়সা নাও দিতে পারে, যাচ্ছে এই ফুডের ম্যানেজমেন্টটা তুমি করে দাও, বা এই যে টিমের আছে আমরা একটা প্রজেক্ট করবো, প্রজেক্টের দায়িত্বটা তোমার, লিডারটা তুমি হও। অথবা আচ্ছা ঠিক আছে এই সফটওয়্যারটা বানাবো, এটা ব্যাকএন্ডের দায়িত্বটা তোমার। একটা হচ্ছে তোমাকে যদি দেয় এবং সেটা যদি তুমি ঠিক মতো করে করে নিয়ে আসতে পারো, তাহলে তুমি একজন রিলায়েবল পার্সন হিসেবে দাঁড়াইলা। এই যে ভার্সিটিতে তোমাদেরকে অনেক অ্যাঙ্গেলে তৈরি করার চেষ্টা করে, সোলো পারফর্মার হিসেবে তৈরি করার চেষ্টা করে, গ্রুপ মেম্বার হিসেবে তৈরি করার চেষ্টা করে, তোমাদের একসাথে থিসিস দেয়, ক্লাস প্রজেক্ট দেয়, গ্রুপ প্রজেক্ট দেয়, আবার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকে, একাডেমিক জিনিস তো আছেই। তবে বিভিন্ন অ্যাঙ্গেলে ভার্সিটির 4টা বছর তোমাকে সুযোগ দিচ্ছে যে ওকে, ফাইন্ড ইউর সেলফ। এই যে দুনিয়ার এত ভ্যারাইটির ভিতরে তুমি কোন জায়গাটায় আসছো, এই নিজেকে আবিষ্কার করাটা। 10 জায়গায় তুমি যাবা, 10টা তোমার সাথে মিলবে না। 10টা দুনিয়ার এমন কোন পার্সন নাই আমাকে দিল আমি সবগুলো জিনিস করতে পারবো না, তুমিও পারবা না, দ্যাট ইজ টোটালি ফ্যাক্ট আর কি। কিন্তু তোমাকে একটা জায়গায় গিয়ে তোমাকে আটকাইতে হবে। সেটা কেউ ফার্স্ট ইয়ার আটকাইতে পারে, কেউ সেকেন্ড ইয়ার আটকাইতে পারে, কেউ থার্ড ইয়ারও গিয়ে আটকাইতে পারে। সে প্রবলেম সলভিং করছি ভাল লাগে নাই, প্রজেক্ট বানাতে গেছি ভাল লাগে নাই, রেজাল্ট ভালো করতে গেছি পারি নাই, ওটা করতে গেছি ভালো লাগে নাই। তাহলে আমার জিনিসটা কি? আমার জিনিসটা হচ্ছে মেবি আমি আউটসাইডে কিছু একটা জিনিস, রেজাল্টটা পাস করতে হবে, কিন্তু আমি আউটসাইডে কিছু ট্রাই করবো। অনেকে দেখা যাচ্ছে এক্সটার্নাল জিনিস করে, আর কিছু না পারলে সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েছে। ট্রাই করো, নাথিং রং অ্যাবাউট ইট। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অনেস্ট এফোর্ট দিয়ে টাকা কামাবা, নাথিং রং অ্যাবাউট ইট। তুমি হচ্ছে ওই 2 নম্বরই করবা না, চুরি করবা না, বা 2 নম্বরই করবা না, মানুষ ঠকাবা না। তুমি তোমার এফোর্ট দিয়ে, তোমার এবিলিটি দিয়ে যদি তুমি কোনো কিছু আর্ন করো, there is nothing wrong about it, nothing illogical, illegal about it, and nothing shame about it আর কি। কারোর চোখে অনেক বেশি মনে হইতে পারে, কারোর চোখে কম মনে হইতে পারে, ডাজন্ট ম্যাটার আর কি। তোমার নিজের কাছে তুমি যদি অনেস্ট থাকো এবং তুমি যেটা কমিট করো সেটা যদি প্রোভাইড করতে পারো, অন্য আউটসাইড এক্সপ্লোর করতে পারো। আমি অনেক কম্পিউটার সায়েন্সের ছেলেপেলেকে দেখছি জার্নালিস্ট হয়ে গেছে, মন চাইছে, অন্যান্য জিনিস হয়ে গেছে, ও ম্যাথমেটিক্সে পিএইচডি করতে চলে গেছে, সেটা দেখছি। আবার বিজনেস শুরু করছে, সেটা তো হরহামেশাই হয় আর কি, বিভিন্ন ধরনের বিজনেস করে, এটা সেটা করে। সো তুমি কি করতেছো ইট ডাজন্ট ম্যাটার। কম্পিউটার সায়েন্সেই যে তোমাকে ক্যারিয়ার করতে হবে এমন কোনো ব্যাপার নাই, কিন্তু তোমাকে একটা না একটা জায়গায় কিন্তু কিছু একটা করে খাইতে হবে, এটা কিন্তু কোনো মাপ নাই। এটা আমারও মাপ নাই, তোমারও মাপ নাই, তোমার অন্য যারা ফ্রেন্ড সার্কেল আছে সেটাও মাপ নাই। তো ওই জিনিসটা তুমি ভুলে যাইও না, যে তোমার এখন যে সুখের জিনিস আছে, আমরা শেষ পর্যন্ত দেরি না হইলে আমাদের টনক নড়ে না। দু একজনের দেখা গেছে ফ্যামিলিতে হয়তো আনফর্চুনেটলি বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের টনক কিন্তু ঠিকই নড়ে গেছে। আর বাকিদের কাছে এই জিনিসটা খুবই ফর গ্রান্টেড হয়ে গেছে, যে না আমার মনে হয় এই ফ্যামিলি সিস্টেম আজীবন থাকবে, বা আমার মনে হয় হচ্ছে এই যে সাপোর্ট সিস্টেম, মাথার উপরে চাঁদ, বাপের হোটেল, মায়ের হোটেল, এটা মনে হয় আজীবন থাকবে। নো, প্রাথমিকভাবে তুমি যদি কপাল ভালো থাকে তাহলে ভার্সিটি পাশ করে পর্যন্ত হয়তো সুযোগ পাবা। কপাল খুব খারাপ হইলে অলরেডি শুরু হয়ে গেছে 2-4 জনের, যে এখনই ফ্যামিলি সাপোর্ট করতে, ইউনিভার্সিটি লাইফ চালাইতে গিয়ে তাদের নিজেদের খরচ নিজেদেরকে চালাইতে হচ্ছে। এটা একটা রিয়েলিটি অনেকের জন্য চলে আসছে। আবার কারো কারো হয়তো অনেক এক্সট্রিম ভালো হইলে পাশ করার পরে 1 বছর বা 2 বছর কিছুটা সময় পাবে, না হলে সেটা পাবেও না আর কি। কিন্তু আলটিমেট বিষয়টা হচ্ছে তোমার এই রাস্তাটায় যাইতেই হবে। তো কোনো মাপ নেই, যেহেতু কোনো মাপ নাই, থেকেই শুরু করবা। তো ফার্স্ট ইয়ারের থেকে শুরু করতে হবে তোমাকে, যে আমি একটা কিছু ট্রাই করব। অনেকে ট্রাই করে ভালো একটা রেজাল্ট, আমাকে সেটা হইতেই পারে আর কি। অনেকে ট্রাই করে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, সেটা হইতে পারে। অনেকে অন্য জিনিস ট্রাই করে, সেটাও করতে পারে। অর্থাৎ তোমার প্রত্যেকটা সেমিস্টার, প্রত্যেকটা বছরে তুমি একটা জিনিস এখান থেকে বের করবা। বের করে তুমি হয়তো ভালো হবে, নসদ খারাপ হবে, সেটা নিয়ে কোনো বিষয় না। হয়তোবা তুমি লাইনটা ছেড়েই দিবা,
যে ভাই ডাটা সায়েন্সে গেলাম ভাল লাগলো না, মেশিন লার্নিং এ গেলাম ভাল লাগলো না, ওয়েব ডেভেলপমেন্টে গেলাম ভাল লাগবে না, বা গেম ডেভেলপমেন্টে গেলাম ভাল লাগলো না, এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই। তোমার লাইফের চয়েস চেঞ্জ হবে। আজকে যে বেস্ট ডিসিশনটা মেক করছে বিভিন্ন কারণে তার কেরিয়ার বা অন্যান্য জিনিস চেঞ্জ হবে, চেঞ্জ হওয়াটা খুবই নর্মাল। আমার নিজের লাইফেও কিন্তু কেরিয়ারের ফোকাস অনেকবার চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হওয়াটাই ন্যাচারাল। মানে যেই জায়গাটাই খারাপ সেটা হচ্ছে তুমি চেঞ্জ করার জন্য বসে থাকা, যে আমি এটার জন্য বসে থাকলাম, এটা করব বা ওইটা করব, সেটা হচ্ছে তোমার জন্য একটা চ্যালেঞ্জিং একটা জিনিস হিসেবে দাঁড়াবে। সো আমি ফাইনালি সামারি টেনে ফেলবো, তারপরে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন উত্তর পর্বের দিকে চলে যাব। সো নাম্বার ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকের ওভারঅল আলোচনার কোনো ভ্যালু নাই যদি তুমি তোমার লাইফের ছোট্ট একটা পোর্শনের ইনচার্জ না হও। তুমি নিজেকে যদি অ্যাকাউন্টেবল না বানাও, সারাদিনের জন্য না, তুমি সারাদিনে 24 ঘন্টা সময় আছে, তুমি 8-10 ঘন্টা ঘুমাও, মন চাইলে আরো 12 ঘন্টা ঘুমাও, আই ডোন্ট কেয়ার। এবং তুমি ক্লাস করো, তারপরে 3 ঘন্টা 4 ঘন্টা তুমি রিলস দেখো, একটার পর একটা দেখো, অতটা দেখো, এটা নিয়ে আমার কোনো কেয়ার নাই, আই ডোন্ট কেয়ার। আমি কেয়ার করি তুমি 3টা ঘন্টার সময় তোমার নিজের জন্য রাখতেছো কিনা। 3টা ঘন্টা তুমি যদি রাখতে পারো, তাইলে একটা মানুষ 4টা বছর, বা 4টা বছর না হলে 2টা বছর লাইফে যদি সিরিয়াসলি 3 ঘন্টা সময় দেয়, ও কিছু না কিছু করতে পারবে। ও চেঞ্জ করুক, ও রং লাইনে যাক, ব্যাড ডিসিশন মেক করুক, ডাজন্ট ম্যাটার, সেটা গেল। তো এটা তোমাকে করতে হবে। এটা না করলে ওভারঅল আমাদের এই ডিসকাশনটা তেমন কোনো তোমার কাজে লাগলো না। বাকি কিভাবে তুমি এক্সিকিউট করবা, এই জিনিস বের করার জন্য অভাব নাই। তুমি যদি তোমাদের এই যে স্যার এখানে ছিলেন, তুমি যদি একটা ডিসিশন মেক করতে না পারো, তুমি যদি স্যারের কাছে যাও, ডেফিনেটলি স্যার তোমাকে হেল্প করবে। শুধু এই স্যার না, আরো তোমার হয়তো 20 জন 30 জন স্যার আছে, তার কাছে যেতে পারো। তুমি নিজে চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারো, অন্য জায়গায় নিয়ে আসতে পারো। তার মানে ইনফরমেশন, রিসোর্স, বুদ্ধি, পরামর্শ অভাব নাই। আমিও দিচ্ছি অনেক বুদ্ধি পরামর্শ, এগুলোর অভাব নাই। কিন্তু অভাব যেখানে সেটা হচ্ছে অ্যাকশনে। অ্যাকশনে কম্প্রোমাইজ করবা না, তাইলে হইলো। আর বাকি জিনিসগুলো, যেই দায়িত্বটা নিবা সেটা যদি সিরিয়াসলি নিজের কাছে করো, টিমের সাথে যখন কাজ করো সেটা যদি সিরিয়াসলি করো, তাইলে তোমার, আমি কালকে একটা আমি রিপোর্ট দেখতেছিলাম যে 5টা ডিউরেবল স্কিলস। এই 5টা ডিউরেবল স্কিলস কি, যে স্কিলস গুলো আসলে যুগের তালে তালে রয়ে যাবে। এর মধ্যে এটা কিন্তু আমি বের করিনি, এটা হচ্ছে ইটিএস, যারা হচ্ছে ধরো টোফেল এরকম যারা টেস্ট গুলো দেয়, মানে মিলিয়নস অফ স্টুডেন্টদের টেস্ট করে, মানে দুনিয়ার সবচেয়ে বড় হচ্ছে স্টুডেন্টের এই অ্যাবিলিটি টেস্ট করার প্রতিষ্ঠান। তারা বের করছে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। তারপরে তোমরা কিন্তু বাই নেচার অ্যাডাপ্ট করে আসতেছো, কিন্তু অন্য এক্সটার্নাল অ্যাডাপ্টেশন থেকে তুমি ভয় পাও। তুমি তোমার মোবাইল ফোন কিন্তু অ্যাডাপ্ট করে আসতেছো। তুমি স্কুল কলেজে যেভাবে ছিলা, ভার্সিটি এসে কি সেভাবে কমিউনিকেট করতেছো? ডেফিনেটলি না। চলাফেরা সেভাবে করতেছো? ডেফিনেটলি না। আগে বাপ মা হয়তো নিয়ে যেত স্কুলে, এখন কি তুমি নিজে নিজে আসতেছো না আসতেছো? আগে তুমি হয়তো প্রতিদিন তোমারে খাওয়ার টাকা দিত, এখন হয়তো মাসেরটা তুমি ম্যানেজ করতেছো না করতেছো? তুমি কি ওটা অ্যাডাপ্ট করো নাই? করছো। তুমি এখন যে স্মার্টফোনটা ইউজ করতেছো, 4 বছর আগে সেই একইভাবে ইউজ করতা না। এখন তো হোয়াটসঅ্যাপ ইউজ করতেছো, তার আগে কিন্তু হয়তো কি জানি ইমো, আরো কি জানি ইউজ করতে আর কি, মেসেঞ্জার ইউজ করতে। তুমি অ্যাডাপ্ট করতেছো না করতেছো? তাহলে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন নিয়ে তোমার কেন কনসার্ন? তোমার কিন্তু অলরেডি একটা অ্যাডাপটিভ পার্সোনালিটি তোমার নিজের ভিতরেই আছে, জাস্ট কিছুটা টাইম দিতে হবে। ওই টাইমের যদি অরিজিনাল যে প্রবলেমটা আছে সেটা যদি সলভ করতে পারো, তাইলে আর তেমন কোনো একটা কারণ নেই। এর বাইরে বাকি থাকা কি কোলাবোরেটিভ কাজ, যেটা হচ্ছে একদম ডিউরেবল স্কিলস। তার মানে এটা সব মানুষের সব ফিল্ডে সব সময় লাগবে। কোলাবোরেশন কি, তোমাদের টিম প্রজেক্ট আছে, সিনসিয়ারিটি দায়িত্বভাবে নাও, বা একটা সেমিনার অর্গানাইজ করো, সেটা দায়িত্বটা সিরিয়াসলি নাও, সেই জিনিসটা তৈরি হয়ে যাবে। কমিউনিকেশন, ওই যে তুমি যখন দায়িত্ব নিবে, তোমাদের প্রেজেন্ট করতে হবে, এটা করতে হবে, টিমের সাথে কথাবার্তা বলতে হবে, এগুলো অটোমেটিক ভাবে তোমার কাছে চলে আসবে। সো তোমার, ইউ হ্যাভ এভরিথিং ইউ নিড, জাস্ট টেক দ্য অ্যাকশনস। অ্যান্ড ইনশাআল্লাহ যত কনসার্ন থাকো, ভাই এআইএমএল এর দিকে ক্যারিয়ার করব, ওইখানে করব, ওয়েবে করব, ওটা করব না করব, এগুলো সবই তুমি ফিগার আউট করে ফেলতে পারবা যদি তুমি অ্যাকশন থাকো। সো আমার দিক থেকে এইটুকুই, ব্যাক টু হোস্ট। অসংখ্য ধন্যবাদ শঙ্কর ভাইয়া, আপনার সময়, অভিজ্ঞতা আর প্র্যাকটিক্যাল ইনসাইট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি আমাদের কেরিয়ার নিয়ে নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন। আমাদের মাঝে মাঝে আসলে আমরা কোথায় আছি, আমরা কোথায় পৌঁছাতে চাই, তার মধ্যে সবচেয়ে বড় ফাঁকটা আমাদের
অ্যাবিলিটিতে থাকে না, আমাদের থাকে অ্যাপ্রোচে। তো আবারও সকলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর এখন আমরা আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনে চলে এসেছি, which is the Q&A session. But before proceeding the Q&A session, আমি সকল participants কে অনুরোধ করছি কাইন্ডলি আপনার ক্যামেরাটি টার্ন অন করবেন if you are comfortable for a snapshot. আমি টেকনিক্যাল টিমকে জানাচ্ছি প্লিজ স্ন্যাপশটটি নিয়ে আমাদেরকে ইনফর্ম করবেন। Thank you so much, everyone, for cooperating us. Now it's time for the Q&A session. This is your opportunity to ask all the queries that you have in your mind. So go ahead. Question chat box এ টাইপ করতে পারবেন অথবা raise hand feature ব্যবহার করে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। আমার রিকোয়েস্ট আপনার প্রশ্নটা মাথায় রাখবেন না, চ্যাটে লিখে ফেলুন প্লিজ। যে মুহূর্তে পার্টিসিপেন্টসরা তাদের কোয়েরিজ গুলা চ্যাট বক্সে দিচ্ছে সেই সময়ের মধ্যে অলরেডি রেজিস্ট্রেশনের সময় কিছু কমন কোয়েরিজ আমাদের কাছে এসেছিল, সেগুলো আমি ঝঙ্কার ভাইয়ের কাছে তুলে ধরতে চাই। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ফ্রেশার পোর্টফোলিওতে তিনটি বেস্ট প্রজেক্ট কি হতে পারে? বেস্ট প্রজেক্ট, ওস্ট প্রজেক্ট গুলো হচ্ছে যেগুলো সবচেয়ে খারাপ, সেগুলো হচ্ছে যে ক্লাস প্রজেক্ট গুলো দেয়া, যেগুলো আমরা টিমে কাজ করছি ফ্রেশার্সদের ক্ষেত্রে তো ক্লাসের প্রজেক্ট থাকে সেগুলোকে দেওয়া। বেস্ট প্রজেক্ট হচ্ছে সে এখান থেকে বের হয়ে গিয়ে তার একাডেমিক লাইফে কাজে লাগে, যেমন আমাদের IEEE একটা সেমিনার হচ্ছে বা কিছু একটা হচ্ছে, এটার জন্য সে কোনো একটা জিনিস প্রজেক্ট বা সফটওয়্যার বানাই ফেললো, পাওয়ার সাইডে কিছু একটা করলো, বা পার্সোনাল লাইফে কিছু একটা লাগে যে আমি স্টুডেন্ট, আমার হয়তো মান্থলি মানি ম্যানেজমেন্টের জন্য কি লাগতে পারে, বা নিজের লাইফের কোনো একটা জিনিস, আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়তেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি, আমি কিছু একটা নিজের কাজের জন্য বানাই ফেললাম, এটা হচ্ছে বেস্ট। সো সলভ সাম রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ফর ইউ অথবা ইন ইউর কমিউনিটি, অথবা আরেকটা হইতে পারে যে কোনো একটা অনেক বিজনেস কম্পিটিশন হয়, তাদের ওখানে সফটওয়্যার লাগে, হ্যাকাথন হয় আর কি, সেই হ্যাকাথনে যদি পার্টিসিপেট করতে পারে এবং সেখানে যে প্রজেক্টটা হয় সেখানে যদি উইন করে ফেলে, তাহলে তো আর কোনো কথাই নাই আর কি, যে অমুক এরকম বিভিন্ন ধরনের হ্যাকাথন হয়, সেই হ্যাকাথনে গিয়ে আমি এবং আমার টিম মিলে চ্যাম্পিয়ন হয়েছি, দিস ইজ আওয়ার প্রজেক্ট, দিস ইজ বেস্ট প্রজেক্ট। Okay, Baya. The second question is, how to build a perfect portfolio? পারফেক্ট পোর্টফোলিওটার একটা পার্সপেক্টিভ তো থাকেই, কিছু মানুষের কাছে এটা পারফেক্ট লাগতে ওটাও পারফেক্ট লাগতে পারে, বাট মেইন যে জিনিসটা পারফেক্ট পোর্টফোলিওতে কতগুলো অ্যাঙ্গেল থাকে, একটা হচ্ছে ডিরেক্ট অথবা হচ্ছে ইনডাইরেক্ট। ডিরেক্ট থাকে কি, আচ্ছা প্রজেক্ট কি আছে, প্রজেক্টটা ভালো কিনা, এটা হচ্ছে ডিরেক্ট। আচ্ছা প্রজেক্টটা ভালো কিভাবে বুঝবো, এটা ফাংশনালিটি যে কাজগুলো করতেছে সেটা ভালো কিনা, কোড গুলো সে ভালো করে অর্গানাইজ ভাবে রাখছে কিনা, ফিচার গুলো সুন্দর করে গিটহাবে লিখে রাখছে কিনা, এবং কেউ যদি এটাকে চেক আউট করতে চায় সেটা আছে কিনা, প্রজেক্টের ভিতরে কিছু টেকনিক্যাল জিনিস থাকে, সেটা হচ্ছে ফাইলের স্ট্রাকচার, ফাংশনালিটি, ইউনিট টেস্ট, বা এরকম আরো কাছাকাছি জিনিসগুলো আছে, বিভিন্ন ধরনের ফিচার গুলো কি করছে না করছে, এই টাইপের কিছু জিনিস থাকে, সেগুলো দিয়ে হচ্ছে মানে ফার্স্ট ইমপ্রেশন দিয়ে হয়। মেইন ইমপ্রেশন পোর্টফোলিওর মধ্যে যে জিনিসটা দেখতে চাই সেই জিনিসটা হচ্ছে যে এই পার্সনটার কোনো একটা টপিকে বা এরিয়াতে স্পেশালিটি আছে কিনা। প্রজেক্টের ইউআই খুব খারাপ হইতে পারে, অনেকের ভালো হইলে তো খুবই ভালো, খারাপ হইতে পারে, কিন্তু এটার টেকনিক্যাল এত ডেপথে সে চলে গেছে, মেবি এটার মানে ডিপ্লয় করতে গিয়ে সে এই দেখে স্কেল আউট করে টুরে এটা পুরো ভাজা ভাজা করে ফেলছে। এখানে একদম পুরো হরিজেন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেলিং যা আছে, রেবিট এমকিউ ও যা যা আছে ডেভলপস, এগুলো অনেকগুলো জিনিস করে ফেলছে। ভিজুয়ালি আমি দেখতে পারতেছি না, কিন্তু তার কাজের একটা ডেপথ আছে। এইটা আমি পোর্টফোলিওর দিকে তাকাইলে উইদিন এ মিনিট আমি যদি দেখতে পাই যে এই পার্সন একটা টপিকে তার মাস্টারি আছে। তারপরে সেকেন্ড হচ্ছে রিলেটেড টপিকের মধ্যে তার একটা ব্রেডথ আছে, এটাকে আমরা বলি টি শেপের একটা স্কিল। সো এই টিপের শেপের স্কিলসটার ফিলিংসটা যদি পোর্টফোলিও থেকে আমি 1, 2, 4, 5 মিনিটে পেয়ে যাই, সে তার হয়তো এক লাইন 2 লাইনের মধ্যে বা প্রজেক্টের মধ্যে যদি এক্সপ্রেস করতে পারে, তাহলে এটা আমার কাছে খুব ভালো পোর্টফোলিও মনে হয়। অনেকে অনেক কালার টালার দিয়ে ইউজ করে, এগুলো আমার কাছে আননেসেসারি মনে হয়। আমি এই কয়েকটা জিনিসে দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ। আনন্দ ভাইয়া থেকে আসছেন, সিজিপিএ যদি লো হয় অ্যাজ থার্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে তিনি ক্যারিয়ার প্রিপারেশনটা কিভাবে নেবেন যাতে তিনি জব ফিল্ডে পিছিয়ে না থাকে?
জিপিএ একটা ইন্ডিকেশন, এটা কিছুটা ভ্যালু আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। আমাদের একটা একটা সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট আমাদের দেশে, তারা দেশের বাইরে অনার্সের পরে মাস্টার্স বা পিএইচডি করতে চায়। এটার আরো অন্যান্য ফ্যাক্টর আছে, তো জিপিএ একটা ফ্যাক্টর। বাট জিপিএ না হইলেও কিন্তু মানে কম জিপিএ এর জন্য কোনো কিছুই ব্যারিয়ার হয় না। বাট মাথায় রাখতে হবে যে জিপিএ ইজ অ্যান অপরচুনিটি টু বিকাম ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তোমার জিপিএ অনেক খারাপ, তার একটা বেসিক কারণই হচ্ছে তুমি হয়তো ক্লাসে ভালো করে অ্যাটেনশন দাও নাই, বা পরীক্ষার আগের রাতে পড়ছো, 1 মাস আগে পরীক্ষা ডেট দেওয়া ছিল, তখন নিজেকে অর্গানাইজড ভাবে প্রিপারেশন নাও নাই, পড়ার চেষ্টা করো নাই, ফাঁকিবাজি করছো, এই জন্য জিপিএ খারাপ। তো জিপিএটাকে খারাপ এটাকে ফর গ্রান্টেড নিতে পারো না নিতে পারো, সেটা আসলে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমার নিজেকে প্রুফ করার একটা জিনিস ছিল, সেটাকে আমি কাজে লাগাই নাই, তাইলে আমি নিজেকে কিভাবে প্রুফ করব, এই রাস্তাটা বের করতে হবে। সেই রাস্তাটা কিভাবে বের করতে পারি? একটা হতে পারে জিপিএ আগের গুলো খারাপ হয়েছে আমি এইবার জিপিএ ফাটাই ফেলবো। এরকম কিছু ছেলে পেলে আমি দেখছি যে প্রথম ধরো এই 6 সেমিস্টারের রেজাল্ট খারাপ, কিন্তু পরের দুইটাতে খুব ভালো করছে, এটা দিয়ে কিন্তু পরে ঠিকই ভালো জায়গায় মাস্টার্স পিএইচডি করতে গেছে। এরকম জিপিএ 4 এর নিচে ছিল আন্ডার গ্রেডে, পরে পিএইচডি মাস্টার্স করছে, ফ্যাকাল্টি হচ্ছে, এরকম অনেক এক্সাম্পলও কিন্তু আছে। তো জিপিএ শেষ হয়ে যায় নাই, আবার আলটিমেটলি খারাপ হইলেও তোমার লাইফের সব দরজা বন্ধ হয়ে যায় না, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, তোমাকে যে কোর ওই প্রবলেমটা সলভ করতে হবে, যে আমি এফোর্ট দেই নাই, সেটার হাতে কলমে রিফ্লেকশন হচ্ছে খারাপ জিপিএ। এখন আমি যদি অন্য কিছু করি, সেটা প্রজেক্টও যদি করতে চাই, পোর্টফোলিও তৈরি করতে চাই, বা আমি আমি নিজে একটা ইন্টার্নের জন্য প্রিপারেশন নিতে চাই, ওই যে তুমি এফোর্ট দিচ্ছ না, সেই জিনিসটা যদি আবার এখানে নিয়ে আসো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো তুমি কোর প্রবলেম তোমার ভিতরে যেটা আছে, অ্যাটেনশন দেওয়া, কনসিস্টেন্টলি এফোর্ট দেওয়া, এবং ওই জিনিসটাকে সাকসেসফুল নিয়ে আসার ক্ষেত্রে তোমার কিছুটা অনীহা কাজ করতেছে, সেটাকে তোমাকে সলভ করতে হবে। কনসিস্টেন্সি, রেগুলারিটিটাকে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। তারপরে তুমি 3rd ইয়ারে যেহেতু আসো, তোমার কাজে হয়তো পাশ করে একটা লাইনে ক্যারিয়ারে ঢুকবা, সেটার জন্য এখন থেকে এভরি সিঙ্গেল ডেতে যে 3 ঘন্টার কথা বলছি, সে 3 ঘন্টা ওই লাইনের সময় দাও, একটু এদিক ওদিক যাবে এদিক ওদিক যাবে, কিন্তু এফোর্টটাতে কোনোদিন কমতি রাখবা না। তাহলে তুমি ধরো একটা পোর্টফোলিও তৈরি করো, একটা কিছু হ্যান্ডসন প্রজেক্ট করো, নিজের লাইফে কাজে লাগে সেটা করতে পারো, একাডেমিক বা তোমার ইউনিভার্সিটিতে কাজে লাগতে পারে, অথবা আউটসাইডে কাজে লাগতে পারে। চেষ্টা করো যে এই 1 বছরের মধ্যে এরকম কয়েকটা 2টা 3টা প্রজেক্ট করতে। ইদানিং কালে এআই আছে, তুমি কি শিক্ষা লাগবে, কোত্থেকে শিক্ষা লাগবে, কতটুকু শিক্ষা লাগবে, শিখতে গিয়ে সমস্যা হয়েছে, কাজ করতে গিয়ে এরর খেয়ে ফেলছো, ডাজন্ট ম্যাটার, সেটা দিয়ে ইউজ করবা, এবং যা করবা সেটা বুঝে করবা, তাইলে ইউ হ্যাভ রিজনেবল টাইম ভালো করার লাইফে। ওকে ভাইয়া, আমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন আসছে জাহেদ ভাইয়া থেকে। তিনি বলছেন কম্পিটিটিভ প্রোগ্রামিং চালিয়ে যাব নাকি এআইএমএল বা অন্য স্কিলে ফোকাস করব। আরেকটা কোয়েশ্চেন উনি করেছেন, এখনো ভালো কোম্পানিতে যাওয়ার জন্য কি কি রোডম্যাপ ফলো করা যায়। এবং আরেকটি কোয়েশ্চেনও ছিল তার কাছ থেকে, যদি আবারও ব্যাচেলার শুরু করতে পারতাম, ক্যারিয়ার প্রিপারেশন কিভাবে করা উচিত। মানে লাস্টের কথাটা বলে, আবারও শুরু করতে পারতাম, ওই চিন্তা মাথা থেকে ফালাই দাও আর কি। শুনতে খুবই ইন্টারেস্টিং মনে হয়, আলটিমেটলি আবারও চিন্তা করতে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে অবস্থা কেরোসিন হয়ে যায়। তো কেরোসিন বানানোর দরকার নাই, তোমার যা হয়েছে আলহামদুলিল্লাহ বলে এখান থেকে কি করতে পারে সেটা চিন্তা করবা। মানে ইউ ক্যান নট মোস্ট অফ দ্য টাইম, মানে তোমাকে যদি একদম বাধ্য হও, যারা ইন্টারমিডিয়েটে ফেল করে ফেলছে আবার ইন্টারমিডিয়েট দিতে হবে, সেটা হিসাব আলাদা। সেটা যদি না করো, রেজাল্ট একটু খারাপ হইলেও মুভ অন। তুমি সামনের দিনগুলোতে যদি সিরিয়াস হয়ে যাও, পিছন তোমার কোনোভাবেই আটকায় রাখবে না। এটা গেল তোমার থার্ড অংশের অ্যান্সার আর কি। সেকেন্ড পোর্শনের, আচ্ছা ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শনটা মাথায় আসতেছে না, ফার্স্ট পোর্শনটাকে বলি, যে তুমি ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং চালায় যাবা না এআইএমএল এর দিকে যাবা। টেকনিক্যালি ইট ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে তোমার যেটা মূলত দরকার, এই এআইএমএল এ যাও, অথবা কম্পিটিটিভ প্রোগ্রামে যাও, অথবা অন্য কিছুতে যাও, গেম ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট যাও, সেগুলো কোনোটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে যে তুমি যেখানে আসো সেখান থেকে তুমি ভার্টিক্যালি গ্রোথ হচ্ছ কিনা। কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি করো, ধরো তুমি হচ্ছে এই কোড ফোর্সেস এর তুমি হয়তো পিপিএল আছো, সেখান থেকে তুমি উপরে উঠানোর জন্য কাজ করতেছো কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি উপরে উঠার জন্য কাজ করতেছো, দেন আই ডোন্ট কেয়ার। কারণ কি, তুমি জানো কিভাবে কনসিস্টেন্ট থাকতে হয় এবং কিভাবে ওই লাইনে আগাইতে হয়। তাহলে পরবর্তীতে তুমি যদি এআইএমএল এ যাও, সেখানে কি তুমি ওই মাইন্ডসেটটা দিয়ে সেখানে উঠতে পারবা। অথবা তুমি যদি হচ্ছে এটাতে ছেড়ে দাও, ওখানে যাও, তোমার যে ওই মাইন্ডসেটটা যদি উঠতে পারো তো উঠে যাও। তো তোমার কাছে তুমি জাস্ট
আস্ক ইউরসেলফ যে আমি এখন যেটা করতেছি এটা কি আমি সাইজেবল জায়গায় গেছি? যদি মনে হয় যে গেছি, তাহলে গুড। এখন এটাতে আমি আরো পাঠাইতে চাই, যদি মন চাই গেলাম, যদি মন না চাই, তোমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার রেগুলার এফোর্ট দেওয়ার মাইন্ডসেটটা, হ্যাবিটটাকে নষ্ট করা যাবে না। দ্যাটস ইট। তারপরে তুমি সেম লাইনে যাও, আরো 5 লাইনে ট্রাই করো, আই ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু বি কেয়ার। এবং তোমার বিগ কোম্পানি রিলেটেড একটা প্রশ্ন ছিল, কিছু বিগ কোম্পানি রিলেটেড তুমি যদি করতে চাও, কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ ওয়ান অফ দ্য বিগ ইজিয়ার ফ্যাক্ট, অ্যাটলিস্ট বাংলাদেশে এবং দেশের বাইরে। মানে মূলত আসলে বিগ কোম্পানিতে যাও বা না যাও, সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করো বা তুমি প্রজেক্ট করো বা পোর্টফোলিও তৈরি করো, তুমি নিজের একটা গ্রোথ ফিল করতেছো কিনা, এবং এটা আউটসাইডের লোকজনের কাছে সামহাউ ভ্যালিডেটেড হচ্ছে কিনা। কম্পিটিটিভ প্রোগ্রামিং হইলে তোমার এটা ভ্যালিডেট করা খুবই ডিফিকাল্ট। তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারবা, রেটিংস দেখতে পারবা, এবং তুমি আগাচ্ছ কিনা সেটা দেখতে পারবা। যতক্ষণ পর্যন্ত তুমি দেখতে পারো, চমৎকার। তুমি যদি প্রজেক্টের কাছে চলে যাও, সেটা দিয়েও কিন্তু বিগ কোম্পানিতে ঢুকে, এটা আমরা একটু কম জানি। সেটা হচ্ছে তুমি যদি খুব চমৎকার একটা প্রজেক্ট করো, ভালো একটা প্রজেক্ট করো, এবং সেটা দেখতে তুমি যদি ঢুকো, তাহলে সেটা দিয়েও করা পসিবল আর কি। এবং মূল জিনিস হচ্ছে, তোমার যদি আজকে তুমি ধরো প্রবলেম সলভিং করলাই না, খুব ধুমাইয়া প্রজেক্ট করলা, এটা সেটা করলা, তারপরে তোমাকে আমি বললাম যে যাও, তোমাকে 3 মাস সময় দিলাম, লিড কোডের হচ্ছে টপ 100 প্রবলেম সলভ করো, তুমি কিন্তু ওই যে তোমার ডিসিপ্লিনড আছে এবং একটু লেভেল আপগ্রেড করাটা এবিলিটি আছে, সেটা দিয়ে তুমি ওটাও কিন্তু করে ফেলতে পারবা। সো মূল জিনিস হচ্ছে কনসিস্টেন্ট গ্রোথ। এই জন্য চেঞ্জ হোক, এই দিক ওই দিক হোক, ইট ডাজন্ট ম্যাটার। ওকে ভাইয়া, জিদান ভাইয়া একটা কোয়েশ্চেন করলেন যে নন সিএসসি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য টেক ক্যারিয়ারের জন্য কিভাবে মুভ ফরওয়ার্ড করব। মানে ফান্ডামেন্টালি আসলে ইট ডাজন্ট ম্যাটার তুমি কি সিএসসি, নন সিএসসি নাকি অন্য জায়গায় ছেলে। মেইন বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। তোমাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তুমি সেগুলোকে উদ্ধার করতে পারতেছো কিনা। যদি তোমাকে উদ্ধার করতে পারো, তাহলে তোমাকে কোম্পানি রাখবে, না হইলে রাখবে না। তোমার দিয়ে যদি কাজ হওয়ার চান্স থাকে, তাহলে কোম্পানি রাখবে, না হলে রাখবে না। সো তুমি সিএসসি ছেলে পেলে হইলেই তোমাকে চেহারা দেখে চাকরি দিয়ে দিবে, বিষয়টা এরকম না। তাইলে মানে দুনিয়ার অনেক অনেক প্রতিষ্ঠান আছে, অনেক নাম করা জায়গায় আছে, কম্পিউটার সায়েন্সে পড়তেছে, ওদের চেহারা দেখেই হায়ার করে ফেলতে পারতো বা সার্টিফিকেট দেখেই হায়ার করতে পারতো। কিন্তু কোনো কোম্পানি সার্টিফিকেট বা চেহারা দেখে হায়ার করতেছে না। তার মানে তার যোগ্যতার প্রমাণটা দিতে হবে। তো সেটা যদি নন সিএসসি ছেলেপেলা দিতে পারে, একদম সব ফিল্ডে পারবে না, কিন্তু মেজরিটি ফিল্ডে পারবে। হয়তো কোনো এক জায়গায় ফ্যাকাল্টি হায়ার করতেছে, সেখানে নন সিএসসি কে ফ্যাকাল্টি হিসেবে নিবে না, সেটা ঠিক আছে। কিন্তু রিজনেবল যত জায়গায় আছে, মানে একদিক কেরিয়ারের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, সব জায়গায় আমি দেখি যে মানে এবিলিটিটাকে বড় করে দেখে। সো আর আরেকটা জিনিস আমি ছোট করে বলি, যারা কম্পিউটার সায়েন্সে থাকে তাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যদিও আনফর্চুনেটলি 80% উপরে বলা মানে অ্যাডভান্টেজ ইউটিলাইজ করে না। কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে কি, তাদের একাডেমিক সাবজেক্ট গুলো যদি সে সিরিয়াসলি পড়তো, তাহলে এখান থেকে কিন্তু সে অনেকগুলো শিখতে পারতো। তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2-4 জন সিরিয়াস আছে, ওদের সাথে যদি সে নেটওয়ার্কিং করতো, তার কিন্তু শেখাটা সহজ হইতো। আবার ওদের অ্যালামনাই আছে, কিন্তু আনফর্চুনেটলি ওই যে 80% ছেলে পেলে ওদের এইগুলোকে, বেনিফিট গুলাকে মানে ফর গ্রান্টেড নিয়ে ফেলে। একজন সিএসসি ছেলে পেলে যত সহজে সিএসসি ফ্যাকাল্টিদের কাছ থেকে পরামর্শ নিতে পারে, নন সিএসসি ছেলে পেলে অত সহজে সাহস করে যাইতে পারে না। কিন্তু আমরা তো ফ্রি পেয়ে গেছি বলে আমরা এগুলোর কদর বুঝি না আর কি। আবার যখন শেষ হয়ে যাবে, তখন আবার কদর বুঝবো। তো এই জন্য নন সিএসসি ছেলেপেলাদেরকে বলি, সিএসসির ফিল্ডে তুমি যদি আসতে চাও, তাহলে সিএসসির পোলাপানের চাইতে ডাবল পরিশ্রম করার মাইন্ডসেট থাকলে এখানে আসো। আর ওদের ছেড়ে কম করলে তোমার আসার কোনো কারণ নাই, কারণ ফাঁকিবাজের অভাব নাই সিএসসি ফিল্ডে। তোমার আরেকজন ফাঁকিবাজের দরকার নাই সিএসসি ফিল্ডে আর কি। আচ্ছা ভাইয়া, আবরার হাওলাদার ভাইয়ার কোয়েশ্চেন করেছেন ফ্যাং কোম্পানিসে জয়েন করতে কি স্কিলস দরকার, আর ফার্স্ট সেমিস্টার থেকে কিভাবে তিনি প্রিপারেশন স্ট্রাকচারটা শুরু করবেন। মানে আমাদের ভালো টার্গেট থাকাটা খুবই ভালো একটা জিনিস। তো এটার জন্য হচ্ছে তোমার প্রাথমিকভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে শুরু করো, এবং 4টা বছর সিরিয়াসলি ধুমায়া কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, নিচে করবা, টিম ফর্ম করবা, অফলাইন কন্টেস্ট করবা। তারপরে কপালে থাকলে ওটুক যেতে পারো, একটু কমও যেতে পারো, বেশিও যেতে পারো, উই ডোন্ট নো। কিন্তু চেষ্টাটা এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর লাইন দিয়ে শুরু করো। আরো কিছু রাস্তা আছে, বাট প্রাইমারি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর রাস্তা। ওকে, একাডেমিক পড়াশোনার কারণে কোর্স ওর অন্যান্য জিনিস চালিয়ে যেতে না পারলে কি করা উচিত, বিজয় স্যার জিজ্ঞেস করছেন, বিজয় শির।
একাডেমিক প্রশ্নটা কি দাঁড়ালো? একাডেমিক পড়াশোনার কারণে কোর্স বা অন্যান্য জিনিস চালিয়ে যেতে না পারলে কি করা উচিত? একাডেমিকে পড়ার কোর্স না, আউটসাইডে কোনো কোর্স যদি সে করতে না পারে, কারণ একাডেমিক জিনিসটাই তো কোর্স আর কি। যাই হোক, সো আসলে আমরা টেকনিক্যালি আমাদের কতটুকু টাইম আছে কাজে লাগানোর মতো, এটাকে আমরা খুবই আন্ডার এস্টিমেট করি আর কি। আজকে তোমরা যদি একটা চিন্তা করো যে টাইম নাই, একটা মানুষ বলতেছে ভাই আমি দেশে টাইম নাই, তার 80% ছেলে পেলে, 100% না 80% ছেলে পেলেকে বলো যে ভাই তোমার মোবাইল আর ইন্টারনেট কানেকশনটা আমি 24 ঘন্টার জন্য অফ করে দিলাম, তুমি এসে আমাকে বলো তোমার টাইম নাই। দেখবা যে এইচ এন্ড এভরিওয়ান টাইম কিল করার মতো অপশনই নাই, মানে সে আসলে সারাদিনে করার মতো কাজই খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাবে। সো চিন্তা করে দেখো, যদি একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুমায় বা 6 ঘন্টা, কেউ কেউ ঘুমায় 8 ঘন্টায় ধরলাম আর কি। তারপরে ক্লাস করে কতক্ষণ, ভার্সিটির ক্লাস কতক্ষণ হয়, 6 থেকে 7 ঘন্টা। প্রত্যেকদিন ক্লাসের পড়ার পরে 5% ছেলে পেলে বাসায় গিয়ে ওই সাবজেক্ট গুলো পড়ে না। হয়তো একজনের একটা দুইটা টিউশনই থাকে, ধরলাম আরো 2 ঘন্টা টিউশনই থাকে। ক্লাস থাকে সপ্তাহে 5 দিন, যেদিন ক্লাস থাকে সেদিন ক্লাস যাওয়া আসা মিলে তো 8 ঘন্টা গেল। ঘুম গেল তো 6 ঘন্টা, তার মানে 8 6 হচ্ছে 14 ঘন্টা, আরো 2 ঘন্টা দিলাম, সে ঘুরলো, গেল 16 ঘন্টা। তার মানে তারও কিন্তু এরপরও কিন্তু 8 ঘন্টা সময় থাকে। তারপরে উইকেন্ড তো আছে, সেদিন তো হচ্ছে বলতে গেলে ক্লাসও থাকে না, এটাও থাকে না। সো একটা মানুষ যদি কিছু একটা করতে চায়, তাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা কোথা থেকে আসবে? তার ইন্টারনেট ইউজ, তার ফ্রেন্ড সার্কেলের আড্ডা, এইটা সেইটা। এই যে আমরা খেলা দেখছি না, খেলার জন্য কি আমাদের লাইফে অ্যালোকেটেড টাইম ছিল? কিন্তু এই রাত বেলায় যে জেগে, কত ভোরে সকালে রাত্রে জেগে তো খেলা দেখছো না? দেখছো, খেলা নিয়ে গবেষণা করছো না? করছো? তো ওই টাইম কই থেকে পাইছো? তোমার জন্য কি আল্লাহ ওই কয়দিন কি ঘন্টা বাড়াই দিছে যে এই যে তোমার এত সময় না, এত ব্যস্ত মানুষ, কিন্তু ওয়ার্ল্ড কাপ যেহেতু আসছে সবার ঘন্টা হচ্ছে, আমি সূর্যটাকে যে 4 ঘন্টা স্লো করে দিলাম, তোমরা ওয়ার্ল্ড কাপটা দেখো, দেখো নাই? তোমার দরকার পড়ছে, তোমার মন চাইছে, তুমি কিন্তু ঠিকই টাইম বের করে ফেলছো। তো সমস্যাটা হচ্ছে ইচ্ছা শক্তিতে। তোমার যদি দরকার পড়ে তুমি বের করতে পারো, এটা তোমার শত শত এক্সাম্পল তোমার নিজের লাইফে আছে। অর্থাৎ প্রয়োজনটা, অ্যাকাউন্টেবিলিটিটা এবং নিডটা ভিতর থেকে আনকন্ডিশনাল ভাবে আসে না, অপশনাল হিসেবে আসে। তো কোনো একটা জিনিস যদি আমাদের কাছে গুড টু হ্যাভ আসে, আমরা এটা করি না। এটা হিউম্যান নেচার। আমরা যদি বাচ্চা, আমরা সবাই জানি কেরিয়ার তৈরি করতে হবে, আমরা জানি ভালো প্রজেক্ট করতে হবে, ভালো পোর্টফোলিও করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। এমন কোন স্টুডেন্ট নাই যে রেজাল্ট ভালো করতে হবে এইটার জিনিস বুঝে না, বুঝে। কিন্তু ওটার ম্যান্ডেটরি বাধ্যবাধকতা নাই, ডেডলাইন নাই, তাদের কেউ সে অ্যাকাউন্টেবল করতেছে না। মানে স্যাররা বললেন, কিন্তু শুনতে শুনতে ছেলে পেলে ওগুলাকে আনফর্চুনেটলি অত সিরিয়াসনেস ভাবে নেয় না। সো মেইন ফ্যাক্টরটা টাইমে না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে তোমার নিজের কাছে এই জিনিসটার প্রায়োরিটিটা আনকন্ডিশনাল নাই, অপশনাল হিসাবে আছে। ইফ ইউ মেক ইট আনকন্ডিশনাল, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সাম আদার থিংস। ওয়ার্ল্ড কাপের সময় আমরা করি নাই, করছি। বা আমি যদি একটা রিলিজিয়াস এক্সাম্পল দিই, আনফর্চুনেটলি এটা একটু এক্সাম্পল একটু খারাপ হইতে পারে। সারা বছর ছেলে পেলেদের নামাজ কালাম পড়ার মতো সময় থাকে না, কিন্তু রমজান মাসে ঠিকই কিন্তু নামাজ কালাম পড়ে। ওই সময় কি সময় বাড়াই দিছে আল্লাহ? বাড়াইতে দেয় নাই। এটা হচ্ছে তুমি নিজের ভিতর থেকে সেই গুরুত্বটা তৈরি করছো। 1 ঘন্টা তারাবি পড়ার মতো ভালো জিনিস, আমি খারাপ বলতেছি না, তুমি করছো, ইটস গুড। করা বন্ধ করো না, আল্লাহ আমাকে গুনাহ দিয়ে দিবে। মানে তুমি চাইলে তোমার কাছে আছে সময়, সেটা তুমি নিজেই করছো। তারাবির নামাজ ধরো 1 ঘন্টা নামাজ, তার প্রস্তুতি আছে, এটা সেটা আছে, সেটা করতে হয়। ভোরে উঠে তুমি সারা বছর উঠতে পারো না, কিন্তু সেহারি তুমি কয়জন মিস করছো? মোস্ট প্রবাবলি 2-4 জন ছাড়া মিস করো নাই। তার মানে তোমার যদি এটা একটা সেটিংস আছে, কালচারাল একটা সেটিংস আছে, রিলিজিয়াস সেটিংস আছে, কিন্তু তুমি তো করছো। এরপরের মাসে যদি তোমার বলি যে ওকে ভোর 4টা থেকে উঠে পড়াশোনা করো, তোমার কিন্তু খুঁজে পাই না। রিলিজিয়াস কারণ আছে, সেটা ধরো সাইডে রাখলাম আমি আপাতত, রিলিজিয়াস কিন্তু তুমিই তো করছো। তবে তোমার টাইম নাই, আসলে হচ্ছে তোমার এটার বিষয়ে গুরুত্বটা নাই, তুমি এটা অপশন হিসেবে চিন্তা করতেছো, আর কিছু না। সো আল্লাহ মাফ করুক রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে উল্টাপাল্টা কিছু বলে থাকলে, আল্লাহ মাফ করুক, এই আর কি বিষয়। আচ্ছা, জাহেদ ভাইয়া থেকে খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে। যদি আবার আপনি বিএসসি করার সুযোগ পেতেন তাহলে আপনি কিভাবে প্ল্যানিং করতেন এন্ড প্রোগ্রেস করতেন? সো প্রাথমিকভাবে হচ্ছে যে ধরো মোস্ট অফ দ্য পিপলের লাইফ ইনক্লুডিং মি আর কি, ইট উড নট বি পারফেক্ট আর কি। ধরো আমি আবার প্ল্যান করব, প্ল্যান করলে গেলে দেখা যাচ্ছে আমি 10টার মধ্যে 2-4টা 5টা জিনিস আমি করতে পারবো না আর কি। ওই রিয়েলিটিটাকে আমি রিয়েলিস্টিক ভাবে নিতাম, আদার দেন প্রেশার।
তো আমরা যেটা করি, আমরা হচ্ছে ওভার থিঙ্ক করি, ওভার এক্সপেকটেশন নিজের উপরে সেট করি, তারপরে কোনোটাই করি না। সো এবং আমার লাইফের ক্ষেত্রে কিছু কিছু সময় জিপিএ ভালো হয়েছে, কিছু কিছু সময় মনে হয়েছে না এখন একটু বিজনেস করতে হবে, একটু বিজনেস কিছু করছি, ওখানে এটা করছি, কিছু ইভেন্ট করতে হবে, সেটা করছি, ওটা সেটা করছি, একটা রিজনেবল কম্বিনেশন হবে। এবং ভার্সিটি একটা এক্সপিরিয়েন্স, এন্ড আবার করতে গেলেও কিছু একটা ফরম্যাটে দাঁড়াবে, কিন্তু আমি ওই যে খুব প্ল্যানিং করে এটা সেটা করে সেটা করব না। তোমাদেরকে যেটা বলছি, মোস্ট লাইকলি হচ্ছে আমি একটা এরিয়াকে নিজেকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং সেটা তো কিছু একটা এরিয়াতে হবে। এবং আমি আর একটু মোর কশাস থাকবো, মানে অ্যাকসেপ্টিং থাকবো যে আই ক্যান ফেইল মোর, ইটস ওকে টু ফেইল। এবং মোস্ট অফ দ্য কেসে যে জিনিসটা আমরা ভার্সিটি লাইফে বুঝি না বা বুঝাটা সম্ভব না, কারণ হচ্ছে আমরা সামনের লাইফটা হয়তো দেখি নাই, যে রিগার্ডলেস ভাই অনেক কিছু আমরা বলি বা আমি বলতেছি, বাট ইটস ওকে। তুমি খারাপ সিচুয়েশনে থাকো, ভালো সিচুয়েশনে থাকো, রেজাল্টের দিক থেকে হোক, নলেজের দিক থেকে হোক, স্কিলস এর দিক থেকে হোক, মাইন্ডসেটের দিক থেকে হোক, ইটস ওকে। ইচ এন্ড এভরি ওয়ান উইল ফিগার আউট এ ওয়ে। এবং আমি অনেক ছেলে পেলেকে দেখছি মানে ভার্সিটিতে ফেল করতে 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 অবস্থা খারাপ, 4 বছরটাকে 6 বছর 7 বছরে করছে। বাট আই নো সাম পিপল লাইক দিস, দে আর ডুইং রিয়েলি গুড। আবার খুব ভালো জায়গায় করছে, তারাও ভালো করতেছে, এটাও করতেছে। অর্থাৎ তুমি তোমার লাইফ ওয়াইজ একটা ভালো জায়গায় যাবা, এগুলা নিয়ে হচ্ছে মেন্টাল প্রেশার নিতে যাবা না। অ্যাকশনে যেটুকু কনভার্ট করতে পারো, একটা পোর্শন দিয়ে করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ, এখন থেকে বাকিটা যেটা করা সেটা করব। এবং আমি যা করব সব পারফেক্ট হবে না, এটা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই মাইন্ডসেট আমি নিজেকে রাখতাম, এর বেশি কিছু নাই আর কি। ধরো পারফেক্ট হবে না, তোমারও হবে না, আমি একবার না আরো 10 বার করতে গেলেও হবে না, কিন্তু ওই মাইন্ডসেটটা দেখে ফাঁকিবাজি করব না, ওই মাইন্ডসেটটা থেকে ট্রাই করব, এইটুকু আমি বলতে পারি। আরেকটা কোয়েশ্চেন আসছে রুমাইয়া মাহিয়াপু থেকে, এটা আমারও কোয়েশ্চেন ভাইয়া, যে হাউ ক্যান আই ব্যালেন্স সিজিপিএ, প্রোগ্রামিং স্কিলস এন্ড এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস উইদাউট স্যাক্রিফাইসিং এনি অফ দেম? মানে টেকনিক্যালি হচ্ছে জিপি এর ভিতরে কিন্তু অনেক জিনিস আছে যেটাকে আমরা আলাদা করে দেখি। ধরো তোমার জিপিএ ভালো করতে গেলে তোমার ধরো থার্ড ইয়ারের একটা ওয়েবের একটা প্রজেক্ট আছে, সো তোমার জিপিএ ভালো করার মধ্যে কিন্তু প্রজেক্টটা অন্তর্নিহিত। তুমি প্রজেক্টটা জাস্ট ভালো করে চুজ করো। তোমার কিন্তু আলাদা প্রজেক্ট করতে পারলে সেটা ভালো, সেটা কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে আচ্ছা আমি যদি জিপিএ ভালো করতে চাই আমি প্রজেক্ট ভালো করতে পারবো না। ভাই, প্রজেক্ট ভালো করার ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে আছে। তোমার ফাইনালি একটা থিসিস আছে, প্রজেক্ট আছে, সেটা কিন্তু তোমার জিপিএ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, সেটা থাকলো। এবং জিপিএ ধরো হচ্ছে তুমি যদি 3.9 উপরেও পাইতে চাও, তোমার কতটুকু কি করা দরকার? তোমার মূলত এভরি সিঙ্গেল ডেতে তোমার প্রথম জায়গাটায় যারা সমস্যাটা করে, তুমি ক্লাসে বসতেছো, ফার্স্ট বেঞ্চে তুমি বসবা, স্যারের নোটস নিয়ে নেবা। এবং তুমি যদি নোটস নিয়ে নাও তাহলে পড়াশোনার 50% কিন্তু তোমার ক্লাসে হয়ে যাবে, 100% হবে না। তুমি আইনস্টাইন না যে তুমি একবার পড়বা আর একবার শুনবা সব মনে থাকবে বা সব বুঝে ফেলে, এটা হবে না। কিন্তু আমরা মনোযোগই দিই না ক্লাসে, তাহলে তুমি পড়া হবে থেকে। তো এটা তুমি 50% কভার হয়ে যাবে। তারপর এভরি সিঙ্গেল ডে, ওই যে আমি 3 ঘন্টার কথা বলছি না, 3 ঘন্টার সময় তুমি রাখবা। আজকে স্যাররা যেগুলো যেগুলো পড়ছে তুমি অর্ধেক বুঝছো অর্ধেক বুঝো না, যেগুলো যেগুলো বুঝো না সেগুলো হয়তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবা, ইউটিউবে দেখা 2টা ভিডিও দেখবা, এবং মিনিমাম 1টা বা 2টা সাবজেক্টের দিনের পড়ার দিনে যেটা তোমার একটু বেশি চ্যালেঞ্জিং হয়েছে এটাকে তুমি কভার করে ফেলবা। তারপরে ওই প্রজেক্টটা তো ওখানে হয়ে গেল। উইকেন্ডে তুমি 1টা বা 2টা সাবজেক্টে দেবা, যেটার জন্য তুমি তার নোটস বানাবা বা হ্যান্ডস অন প্র্যাকটিস করবে, এটা সেটা করবা। তাইলে এই পার্সেন্টেজ জিপিএ 3.75 এর উপরে উঠতে বাধ্য। মানে ও অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে করবে, ক্লাস টেস্ট গুলো ভালো করে করবে, অন টাইমে শেষ করবে, এর রেজাল্ট 3.75 এর উপরে উঠবে। এবং কাজের অংশ হিসেবে তার জিপিএ বেড়ে যাবে। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার আসলে কয়টা দরকার? বছরে একটা দরকার। একটা কি? ধরো আজকের এই ইভেন্টটা অর্গানাইজ করতে কিছু মানুষের হয়তো 15 দিন কাজ করা লাগছে, কিছু মানুষের 10 দিন, আর কিছু মানুষের হচ্ছে 2 দিন কাজ করা লাগছে। সবাই কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস করছে। এবং তুমি বছরে 1টা বা 2টা ইভেন্ট টার্গেট করো যে এটা টার্গেটের আমি একটা অর্গানাইজার হবো, বা একটা ক্লাবের যদি তুমি মেম্বার হইতে চাও, অ্যাক্টিভ মেম্বার হইতে চাও, তোমাকে কিন্তু এভরি সিঙ্গেল ডেতে যাওয়া লাগতেছে না। তোমার একটা টাইটেল লাগাবে যে আমি ওটা সেক্রেটারি হবো বা প্রেসিডেন্ট হবো, বা সেটা কালচারাল হোক, ক্যারিয়ার ক্লাবের হোক, এন্টারপ্রেনার ক্লাব হোক, বা অন্য যে কোনো কিছু হোক। সেখানে তুমি যদি আর কিচ্ছু না, শুধু মিটিং এ অন টাইমে হাজিরা দাও, পজিশন দিয়ে দিবে তোমার আর কি। জাস্ট হাজিরা দিচ্ছ আর 2 একটা কাজ নিয়ে আসবে, এটা করে দিলে তুমি সেক্রেটারি বা এইটা পাবলিশিং তোমার এমনি দিয়ে দিবে। কারণ কি, সিনসিয়ার মানুষ পায় না।
এটার জন্য তোমার বছরে কয় ঘন্টা সময় দিতে হয়? বড় জোর 40 ঘন্টা। একটা নাও দিতে হয় না, 40 ঘন্টা খুব এনা। বছরে ওরা একটা ইভেন্ট করে, সেই ইভেন্টের জন্য ইভেন্টের 1-2 দিন আগে কাজ করবা, 4-5-6-7 ঘন্টা করে, যেটা মিটিং এ বসবা, কথাবার্তা ঠিক মতো করবা, তাইলে হয়ে গেল আর কি। তো এটার জন্য জিপির উপর কোনো ইম্প্যাক্ট আসবে না। সো ইটস ভেরি ইজি। আমরা অনেক কিছু চিন্তা করি, কারণ অনেক ক্লাব লোকজনই খুঁজে পায় না, পোলাপাইন যায় না, দায়িত্ব পজিশন নিয়ে বসে থাকে। তো যারা একটু সিনসিয়ার, এদেরকে এমনি পজিশন দিয়ে দেয়। আচ্ছা, ইমরান ভাই একটা কোয়েশ্চেন করছেন, হাউ ইম্পর্টেন্ট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং কম্পেয়ার টু টেকনিক্যাল স্কিলস? পার্সোনাল ব্র্যান্ডিং মানে পার্সোনাল ব্র্যান্ডিং অতটা ইম্পর্টেন্ট না। তোমার মানে 2-4 জন মানুষজন করবে, সেটা আলাদা হিসাব। তোমার যেটা জিনিস দরকার সেটা হচ্ছে কোর কমিউনিকেশন। ব্র্যান্ডিং হোক না হোক সেটা অপশনাল, এটা মেবি 0.1% বা আরো কম। 0.1%, 1% না, 0.1% মানুষের হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং এর দরকার হইতে পারে, না হইতে পারে আর কি। ধরো প্রত্যেক বছরে কতজন তোমাদের ভার্সিটি অন্য ভার্সিটি মিলাইয়া প্রতি বছরে পাশ করে মেবি 4-5 লাখ পোলা পায়, তো কতজনের পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়? 1%-এরও না, আনলেস সে হচ্ছে ওদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যায়। কি জানি ওই যে ছাত্রী পড়াইতে গেছে, ছাত্রী টিউশনি করতে চলে গেছে, এরকম কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে ফিজিক্স এর ফর্মুলা দিয়ে এগুলা করে। ওগুলো তো ফান বা অন্যান্য অ্যাক্টিভিটিস নিয়ে পোলা মাইন্ড করে। এগুলো হচ্ছে 0.1% না, তারও কম আর কি। তোমার একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে গিয়ে তোমার পার্সোনাল ব্র্যান্ডিং এর তেমন দরকার নাই। তোমার দরকার হচ্ছে বেসিক কমিউনিকেশন এন্ড বেসিক নেটওয়ার্কিং। বেসিক কমিউনিকেশন কি? তুমি যে তোমাদের কারিকুলামের মধ্যেই আছে, তোমার থিসিস, এটা প্রেজেন্টেশনটা যাতে তুমি একটু প্র্যাকটিস করে তুমি করতে পারো, তাহলে তোমার স্পিকিং এবিলিটি, মানুষের সামনে দাঁড়ায় কথা বলা জিনিস তৈরি হয়ে যাবে। তোমার রিপোর্টটা তুমি যে প্রশ্নটা তুমি বুঝে লেখো, কপি পেস্ট করো না, তাহলে তোমার রাইটিং এবিলিটি তৈরি হয়ে যাবে। এবং ওখানে যখন যাবা তুমি একটা দুটো প্রশ্ন করার চেষ্টা করবা। অনেক ক্ষেত্রে যখন থিসিসের প্রেজেন্টেশন হয় তখন জিনিস তোমাদের কারো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করে না, তাহলে তোমার স্পিকিং এবিলিটি তৈরি হয়ে যাবে। স্পিকিং এবিলিটির জন্য অন্য কিছু লাগে না, তোমার কাছে চ্যাট জিপিটি আছে, তুমি চ্যাট জিপিটির ভয়েস কমান্ডটা অন করে দিয়ে তুমি এটা দিয়ে আলোচনা করে ফেলতে পারো। অর্থাৎ বেসিক কমিউনিকেশন, যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিংটাকে করো। এবং তুমি ছোটখাটো তোমাদের সিনিয়র যারা আছে বা এই সার্কেলের যারা আছে, এরকম 15-20 জন মানুষের সাথে নেটওয়ার্ক করো, দ্যাটস গুড এনাফ। আর কারো যদি এক্সট্রা কাজ থাকে, সে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারে ফর আদার ইন্টারেস্ট। না আমি হয়তো কিছু একটা করব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবো, ওইসব কাজের জন্য লাগবে। বাট বেসিক ক্যারিয়ারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং এর দরকার নেই। তোমার পোর্টফোলিওটা ভালো দরকার, এবং এগুলা দিয়ে তুমি লোকজনের কাছে গিয়ে একটা জব বাগাইতে পারলেই হলো। এবং এটা 99.99% জন্যই যথেষ্ট আর কি। আচ্ছা, ফ্রম ইফতিকার ভাই থেকে আসছে, হাউ ওয়েল ক্যান টেক ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস অ্যাডপ্ট ইন নন টেক ফিল্ড জব? মানে ওই সেম জিনিস যেটা আমি নন সিএসসি ছেলেপেলে যদি হচ্ছে এই জায়গায় আসা, যে জিনিসটা আছে, সিএসসি ছেলেপেলে যদি অন্য জায়গায় যেতে চায়, সেটাও সেম জিনিস। তুমি যেই ফিল্ডে পড়াশোনা করতেছো, তোমার নেচারাল কিছু কানেকশন আছে, সেটা তোমার ফ্রেন্ড সার্কেল হোক, অ্যালামনাই হোক, ফ্যাকাল্টি হোক। তুমি যখন অন্য একটা ফিল্ডে যেতে চাইবা, তোমাকে ওই ফিল্ডের জন্য ডাবল পরিশ্রম করতে হবে, এছাড়া আর কিছু না। কারণ তুমি ধরো জার্নালিস্ট হইতে চাবা, বললাম, বা অ্যাকাউন্টেন্ট হইতে চাবা, বা কিছু একটা হইতে চাবা, জাস্ট এক্সপ্লোর ইট। ওই ধরনের মানুষজন যারা আছে তোমাদের ক্যাম্পাসে আছে, তাদের সাথে যাও, তাদের সাথে কথাবার্তা বলো, ওরা কি করতেছে। কোন একটা হয়তো কম্পিটিশনে পার্টিসিপেট করো। অনেক জায়গায় কম্পিটিশন কিন্তু ওপেন, যেমন হয়তো বিজনেস কম্পিটিশন হইতে পারে, অন্য কিছু হইতে পারে। সেটাতে তুমি যদি পার্টিসিপেট করো, তাহলে তুমি এই অ্যাক্টিভিটিস দিয়েই তোমার জিনিস শুরু হয়ে গেল। তারপরে তুমি সেই রিলেটেড একটা জায়গায় নিয়ে আসতেছে, আমি মিনিংফুল ভ্যালুয়েবল কিছু করতে চাই, সেটা নিজের লাইফের হইতে পারে, কারো একাডেমিক মানে ধরো আমাদের ইউনিভার্সিটির কাজে হইতে পারে, অথবা পয়সার বিনিময়ে হইতে পারে। এরকম একটা দুটা তিনটে কাজ করলে কিন্তু তোমার রাস্তা দাঁড়া যাবে। জিনিসগুলো আসলে আমাদের থিঙ্কিং এ কঠিন, অ্যাকশন নিতে শুরু করলে কিন্তু কঠিন না। তুমি যেই ফিল্ডে করতে চাও, যে ধরো আমি ভিডিও এডিটর হইতে চাই, জার্নালিস্ট হইতে চাই, অ্যাকাউন্টেন্ট হইতে চাই, বা আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, বা কিছু একটা করতে চাই, তোমার আসলে কয়টা দিন সময় লাগে? বড় জোর একটা বছরে যে তুমি 3 ঘন্টা দিয়ে 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 একটা বছর তুমি যদি ওইটার ভিতরে করো। ধরো জার্নালিস্টের কথা বললাম, মানে তার নিউজের প্রসেসটা কি, কালেকশনটা কি, প্রেজেন্টেশন কমিউনিকেট কিভাবে করতে হয়, কোন ধরনের নিউজের তুমি করতে যাচ্ছ, তুমি টিভি মিডিয়াতে করতে যাচ্ছ, রেডিওতে আরজে হইতে চাচ্ছ, নাকি প্রিন্ট মিডিয়াতে হইতে যাচ্ছ, সেটা সিলেক্ট করো। তারপরে একটা 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 করে প্র্যাকটিস করো, মেবি লেখা পাঠাতে থাকো, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন। লোকাল চিটাঙ্গের আজাদ পত্রিকা আছে, এখানে পাঠাইলা, ওখানে পাঠাইলা, ঢাকায় পাঠাইলা, 1বার 2বার 3বার করে পাঠাতে পাঠাতে থাকা। না হলে নিজে পাবলিশ করো, নিজের পেজে পাবলিশ করো, অন্য জায়গায় পাবলিশ করো। আলটিমেটলি 1 বছর একটা মানুষ কোনো একটা ফিল্ডের পিছনে যদি 3 ঘন্টা সলিড করে টাইম দিতে থাকে, সে কিছু না কিছু করবেই।
সো এমন একটা দুনিয়াতে আমরা বসবাস করি, জাস্ট 4-5টা এরিয়া আছে যেগুলো একটু বাই ল প্রোটেক্টেড, যেমন ডাক্তার তোমাদের আশেপাশেই আছে, এদের সার্টিফিকেট নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বলি, ভালো খারাপ যে আলাদা হিসাব, ডাক্তার বা লয়ার, এরকম যেগুলো হচ্ছে বাই ল দিয়ে প্রোটেক্টেড, যে কেউ করতে পারবে না। ধরো যে কেউ ডাক্তার হয়ে গেলে তো সমস্যা, মানুষের জীবন নিয়ে সিনেমে নেই, সেগুলো বাদ দিয়ে যে কোনো ফিল্ডে যে কোনো মানুষ হচ্ছে যেতে পারে, এবং সেই রিসোর্স গুলো কিন্তু এভেইলেবল। তোমার কিন্তু আজ থেকে 20 বছর আগে হয়তো তোমাকে ওই সাবজেক্টে পড়াশোনা করা লাগতো, লাইব্রেরিতে যাওয়া লাগতো, ডোমেইন এক্সপার্টের সাথে কথা বলা লাগতো। তুমি যদি আজকে মনে হইলো যে না আমি হচ্ছে বাচ্চাদের খেলনা বানানো জিনিস শিখবো, তুমি কি জানো না কোত্থেকে শিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, মেটেরিয়ালস কিভাবে লাগে, কিভাবে এটাকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এই জিনিসগুলো তুমি জানো না, ঠিক আছে, কিন্তু কোত্থেকে জানতে হয় সেটা কি তুমি জানো না? অবশ্যই জানো। সো রিজনেবল যে কোনো ফিল্ডে যে কোনো মানুষের পক্ষে ভালো করতে হবে, এবং এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আমি কম্পিউটার সায়েন্সে পড়তেছি বলে আমার কম্পিউটার সায়েন্সটা একটু আরামসে হয়ে যাবে, এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। অন্য ফিল্ডে একটু বেশি পরিশ্রম করতে হয় একটু এক্সট্রা কারণে, কিন্তু ইটস নাথিং ইজ ইজি। সিএসসি তে পড়তে বলে সিএসসি আরামসে হয়ে যাবে এটা না। অ্যান্সার হচ্ছে যে এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইজি। এটা মাথায় রেখে শুরু করে দাও, বাকি আল্লাহ ভরসা। ওকে, আমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মিজু থেকে। এআই, রোবোটিক্স, প্রোগ্রামিং ও সাইবার সিকিউরিটি এই ফিল্ডে যদি কাজ করতে চাই, তাহলে বড় কিছু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কোন ফোকাসটা হওয়া উচিত? মানে যে কোনো ফিল্ডের, এটা শুধুমাত্র এই যে এআই, রোবোটিক্স বা প্রোগ্রামিং, মানে প্রত্যেকটা লাইনেরই হচ্ছে একটা একটু জার্নালিস্টের কথা বলছি, অন্য জিনিসগুলো বলছি আর কি, বা ওই যে টয় বিজনেসের কথা বলছি, প্রত্যেকটা জিনিসের কিছু কোর ফান্ডামেন্টাল জিনিস আছে। ফার্স্ট ফোকাস করে হচ্ছে ফান্ডামেন্টাল জিনিসে। সো রোবোটিক্স এর কথা যদি চিন্তা করো, তাহলে রোবট কিভাবে কাজ করে, এর বেসিক প্রিন্সিপল কি, এখানে হয়তো হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারটা ইন্টিগ্রেশন আছে, মেবি এর কাছাকাছি 3D প্রিন্টার একটা কানেকশন আছে, বা ওটার স্মল ভার্সনটা কি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আইওটি বা এই ছোট ছোট জিনিসগুলো বানাই। এই বেসিক জিনিসগুলাকে এক্সপ্লোর করো, জানো, এবং সেটাকে প্র্যাকটিস করো, যেই ফিল্ডেই তুমি করতে চাও না কেন আর কি। এটা করে 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 তুমি 4-5 মাস 6 মাস হচ্ছে বেসিকের উপরে তুমি ফোকাস দেবা। তারপরে এমন একটা জায়গায় যাবা যে এটাকে আমি একটা ইফেক্টিভ কিছু জিনিসে কনভার্ট করতে চাই, সেটা এআইএমএল যদি হয়, ঠিক আছে, এআইএমএল এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। সেটা এলএলএম রিলেটেড কিছু তুমি বানাইতে পারো, নিজে একটা মডেল বানাইতে পারো, আবার এটা কম্পিউটার ভিশন আছে, অনেক ব্রাঞ্চ আছে কি, রাইট? সেটাতে তুমি কিছু করতে করতে চাইলে সেটাকে তুমি একটা মিনিংফুল প্রজেক্টে করতে পারবা আর কি। এটাই হচ্ছে বিষয়। তার মানে যেই লাইনে তুমি করো, সেটা কম্পিউটার সায়েন্সের হও, কম্পিউটার সায়েন্সের বাইরে হও, এআইএমএল হও, সাইবার সিকিউরিটি হও, ডাজেন্ট ম্যাটার, গেট দ্য ফাউন্ডেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এভার লাস্টিং। যখন ফাউন্ডেশনটা থাকবে, এটাকে দিয়ে তুমি মিনিংফুল ইফেক্টিভ কিছু বানানোর চেষ্টা করো, তারপরে বাকিটা তোমার এমনিতেই চলে যাবে। ওই যে আমরা অ্যাকচুয়াল কাজে হাত দেওয়ার আগে প্রচুর চিন্তা করি, সেটা করা যাবে না। ইউ উইল নেভার হ্যাভ দ্য কমপ্লিট রোড ম্যাপ। আজকে যদি দুনিয়ার 50 জন মানুষ মিলেও তোমার রোড ম্যাপ দাও, তুমি যদি হাঁটা শুরু করো, পরের জায়গা অনুসারে তোমার এমনিতেও চেঞ্জ করতে হবে। সো হ্যাড জাস্ট এ ভিশন ইন মাইন্ড and rely on your consistent effort, মানে রেগুলার এফোর্টের উপর ভরসা করে একটা রাস্তায় নেমে পড়ো। হাঁটতে হাঁটতে তুমি কোনো না কোনো জায়গায় চলেই যাবা। ওই যে কলম্বাস মিয়া যাইতেছিল কোথায় যেন, চলে গেছে আমেরিকা, চলে যেতে নিছিল ইন্ডিয়ায়, হাঁটা শুরু করে দিছে, না জেনে না বুঝে, কোনো ম্যাপ নাই কিছু নাই, শুরু করে দিছে। তুমিও শুরু করে দাও, তারপরে কপাল যেখানে আছে সেখানে তোমার নিয়ে যাবেই আর কি। এটাই আসলে হচ্ছে আসল জিনিস আর কি। ওকে, এখন আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটাই নিচ্ছি, যেটা আমাদের ইমরান ভাইয়া করেছেন। উনি বলতেছেন, which AI projects would immediately catch your attention on a student's resume? কোনগুলো সাধারণত আমার করে না সেটা আগে যদি আমি বলি আর কি। ধরো কমন কিছু জিনিস আছে যে প্রজেক্ট গুলো হচ্ছে অনেকেই করে, যেমন আমি কয়েকদিন আগে হচ্ছে বেশ কিছু প্রজেক্ট দেখতেছিলাম, যেমন হচ্ছে কমন, যেমন হচ্ছে এআই ইন্টারভিউ, এটা যে অনেকেই করছে, তখন এটা আমার আর অ্যাটেনশন লাগতেছে না। এলএলএম ইন্টিগ্রেট করতেছে, এটা আমার অ্যাটেনশন আমার লাগতেছে না, কারণ এটা আমি অনেকদিন দেখে ফেলছি। বা যে জিনিসগুলো আমি অনেক বেশি দেখে ফেলি বিভিন্ন জায়গায়, এখন এটা পার্সন টু পার্সন ভেরি করে, যে যেখানে যে জিনিসটা অনেকবার দেখছি এটা তাকে তো ইন্টারেস্টিং লাগবে না, এটা খুবই স্বাভাবিক। তো আমার কাছে এই মুহূর্তে কোনটা ইন্টারেস্টিং লাগছে, যখন আমি অনেকগুলো প্রজেক্ট দেখতেছিলাম, গতকালকে দেখতেছিলাম আর কি, যে আচ্ছা এই যে প্রজেক্টটা বানাইছে এটার প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশনটা কি,
প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন যখন আমি ওদের কাজ করতেছিলাম যাচ্ছে ওই জায়গাটায় আমাদের একটি ইফেক্টিভিটি বাড়ানো দরকার, আমি এই ইফেক্টিভিটি বাড়ানোর জন্য দিচ্ছি। So, কিছু প্রজেক্ট জুনিয়র ছেলেপেলেরা করে, এটা এটা খারাপ না, যে অ্যাটলিস্ট আমি না করার চাইতে কমন প্রজেক্ট করাটা কিন্তু অবশ্যই ভালো। এটা বুঝতে হবে যে আচ্ছা আমি কিছুই করি নাই, আমার কোনো প্রজেক্ট নাই, আর আমি হচ্ছে হয়তো কমন সবাই করছে এরকম একটা করছি, এটা অবশ্যই ভালো। এটা মাথায় রাখতে হবে আর কি। সবাই করছে বলে যে তুমি করতে পারবে না বিষয়টা এরকম না, কিন্তু সে করার মধ্যে তোমার যদি মাথায় থাকে যে আচ্ছা আমি ট্রুলি ইদার নিজের একটা প্রবলেম সলভ করছি, তখন কিন্তু ওই জিনিসটা ইফেক্টিভ মনে হয় যে আচ্ছা মানে বলার ক্ষেত্রে যে আচ্ছা আমি এত ইন্টারভিউ দিচ্ছিলাম কিন্তু আমি ইন্টারভিউতে ভালো করে উঠতে পারতেছিলাম না, বা আমি কথা বলতে গিয়ে আমার খুব জড়তা কাজ করে, আমার তোতলামি চলে আসে বা এটা সেটা চলে আসে, এই জন্য আমি ইন্টারভিউ টুল বানাইছি। তাহলে সেম ইন্টারভিউ টুলসে কিন্তু এখন আমার কাছে খুব মজার হয়ে গেল। আর সে তার নিজের লাইফের একটা প্রবলেম সলভ করছে, ইয়েস এটা ডুপ্লিকেট আছে, আরো 50 জন করছে, কিন্তু তার রিয়েল লাইফের ইমপ্লিকেশন আছে এবং সে নিজে এটাকে সিরিয়াসলি রেগুলারলি ইউজ করতেছে। এইটা আমার কাছে খুব কাজে লাগে। সেম ভাবে তোমার কোনো একটা তোমাদের আশেপাশের লাইফের কিছু একটা তুমি করছো, সে আচ্ছা আমাদের স্যারদের লেকচার প্রিপারেশন রিলেটেড এটা সলভ করতেছি, আমাদের ক্লাবের জন্য এটা করছি, বা স্টুডেন্টদের এডমিশনের জন্য এটা করছি, সেটার ভিতরে আমি বের করলাম যে আচ্ছা স্টুডেন্টদের এই সাবজেক্টের হচ্ছে অনেক বেশি প্যারা হচ্ছে, এটাকে সলভ করার জন্য আমি এইখানে এই রিসোর্স গুলাকে রাখছি, এইটা দিয়ে আমি হচ্ছে এই কাজটা করার চেষ্টা করতেছি। অথবা এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি হয়তো আমাদের এখানে হয়তো দৃষ্টি প্রতিবন্ধী অনেক মানুষ আছে, তাদের জন্য এটা কিছু একটা বানাইছি। তার মানে রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিকেশন যদি আমি দেখতে পাই, তখন এটা আমাকে কিন্তু খুব বেশি এক্সাইটেড করে যে কারণ এই পার্সনটা কি হচ্ছে, সে রিয়েল ওয়ার্ল্ডের কোনো প্রবলেম টেকনোলজি দিয়ে সলভ করতে পারতেছে। তার মানে আরো 2-4-5 বছর পরে টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম যেহেতু সে আজকে সলভ করতে পারছে, কালকেও পারবে, এবং রিয়েল সিচুয়েশনও চেঞ্জ হবে। সো এই এবিলিটিটা একটা মানুষের বা ওই মাইন্ডসেটটা, ওই ইন্টারেস্টটা একটা পার্সনকে ডিফারেন্সিয়েট করে ফেলে। কারণ তাকে যদি পরবর্তীতে আমি অন্য একটা কাজে দিই, সে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে পারে। তাই কিন্তু আমি ইমাজিনারি ওয়ার্ল্ড সলভ করার জন্য আমি কোম্পানিতে হায়ার করবো না। আমি যখন হায়ার করবো বা অন্য কোম্পানি যখন হায়ার করবে, তখন রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করার জন্য হায়ার করবে। তো সে যদি রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করে আসে, সেটা যেটাই হোক, ওটা আমাকে কিন্তু খুবই এক্সাইট করে বা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। Okay, so participants, sorry, we couldn't take more questions due to time limit. So thank you so much, Jhankar Bhaiya, for the wonderful Q&A session. আমি পার্টিসিপেন্টদেরকে আকর্ষণ করছি, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স ফর্ম প্রোভাইড করা হয়েছে, যারা এখনো ফিল আপ করেননি কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে নেবেন। ও এই জন্য পোলাপেন যাচ্ছিল না, যে কেন চলে যাচ্ছিল না অ্যাটেন্ডেন্স ফর্মের কারণে। ওকে, ভালো বুদ্ধি, গুড, আই লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকের কথাগুলো নিশ্চয়ই অনেকটাই অনুপ্রাণিত করবে অপরচুনিটির জন্য অপেক্ষা না করে নিজেকে তৈরি করতে। যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, একটা ডিগ্রি একটা দরজা খুলে দিতে পারে, একটা পোর্টফোলিও আপনাকে নজরে আনতে পারে, কিন্তু আপনার স্কিল, মাইন্ডসেট আর কনসিস্টেন্সি আপনার ক্যারিয়ার গড়ে তুলবে। তাই শিখতে থাকুন, এগিয়ে যেতে থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন না, নিজেকে প্রস্তুত করুন ফিউচার রেসপন্সিবিলিটিস এর জন্য। IEEE প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, উই অ্যাফিনিটি গ্রুপ এবং IEEE কম্পিউটার সোসাইটি প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর পক্ষ থেকে আজ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ঝঙ্কার ভাইয়াকে আবারও জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি লার্নিং। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি ভাইয়া। আসসালামু আলাইকুম।